আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব নিওপ্লাসিয়া। তো আমি নিওপ্লাসিয়া মেইনলি হচ্ছে রবিনস আলোচনা করব এখন। তো অ্যাট ফার্স্ট আমি গাইড পড়েছি, ঠিক আছে? তো গাইডে যেসব ইনফরমেশন নাই রবিনসে আছে, আমি ওই ইনফরমেশনই শুধু আলোচনা করব। তো এই জন্যে এই রবিনসের সাথে মানে যেটা আমি এখন ভিডিওতে বলবো এর সাথে গাইডটা একটু রিলেট করলে আরও বেটার হবে, কারণ সব যদি আলোচনা করতে যায় অনেক বড় টপিক, অনেক বেশি সময় লাগবে। সো আমি যেসব এক্সট্রা ইনফরমেশন এখানে আছে ওইগুলো আলোচনা করব। তো নিওপ্লাসিয়ার মধ্যে যেটা হজকিন লিম্ফোমা ওটা ইউজুয়ালি কিউরেবল, আর যেটা প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা ওটা হচ্ছে অলওয়েজ ফ্যাটাল। প্যানক্রিয়াটিক অ্যাডিনোকার্সিনোমা অলওয়েজ ফ্যাটাল। তো প্রথমে আসে নোমেনক্লিয়াচার। তো নোমেনক্লিয়াচারে দেখতে পাচ্ছি নিওপ্লাসিয়া কি, নিওপ্লাসিয়া হচ্ছে নিউ গ্রোথ, ঠিক আছে? তো এই নিউ গ্রোথের যে প্রসেস ওটা অ্যাকচুয়ালি নিওপ্লাসিয়া, নিউ গ্রোথের যে মাসটা ফর্মেশন হয় ওটাকে নিওপ্লাজম ইউজুয়ালি বলা হয়ে থাকে। তো ইউজুয়ালি এটাকে টিউমারও বলা হয়, ঠিক আছে? যে টিউমার, বাট টিউমার মানে আমরা জানি মেনলি হচ্ছে সোয়েলিং, ঠিক আছে? সোয়েলিং। তো এটা ইনফ্লামেশনে ইউজ করা হয়, আমরা জানি ইনফ্লামেশনের কার্ডিনাল সাইনের মধ্যে টিউমার একটা, বাট এই টিউমারটা আসলে এখন এই নিওপ্লাসিয়ার ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয়। নন নিওপ্লাস্টিক ইউজ অফ টিউমারের তেমন কোনো বর্তমানে ইউজ নাই। একটা গ্রিক শব্দ আছে সেটা হচ্ছে অঙ্কোস, অঙ্কোস মানে হচ্ছে টিউমার। তো এই জন্যে এই নিওপ্লাসিয়াকে অঙ্কোলজি বলা হয়ে থাকে। তো ইউজুয়ালি নিওপ্লাসিয়ার একটি ডেফিনেশন আছে, ডেফিনেশনটা দিয়েছে ব্রিটিশ অঙ্কোলজিস্ট উইলিস। ডেফিনেশনটা হচ্ছে এ নিওপ্লাজম ইজ অ্যান অ্যাবনর্মাল ম্যাচ অফ টিস্যু দ্য গ্রোথ অফ হুইচ এক্সিডস অ্যান্ড is uncoordinated with that of the normal tissues and persist in the same excessive manner after cessation of the stimuli which evoke the change. তো এই নিওপ্লাসিয়ার যে গ্রোথটা হয় এটা আসলে ইনডিপেন্ডেন্ট অফ ফিজিওলজিক্যাল গ্রোথ সিগন্যাল, মানে অটোমেটিক্যালি গ্রোথটা হয়ে থাকে। তো একটা টিউমার বা একটা নিওপ্লাজমের বেসিক কম্পোনেন্টস হচ্ছে দুইটা, কি কি? একটা হচ্ছে প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে? তো প্যারেনকাইমায় হচ্ছে নিওপ্লাস্টিক সেল থাকে, মানে প্রলিফারেটিং নিওপ্লাস্টিক সেল থাকে। আর ইউজুয়ালি যে স্ট্রোমা থাকে এই স্টোমাকে ইউজুয়ালি রিঅ্যাক্টিভ স্টোমা বলা হয়। স্টোমাতে ইউজুয়ালি দুইটা কম্পোনেন্টস মেনলি থাকে, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে ব্লাড ভেসেলস। এছাড়াও আমাদের ইনেট এবং অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের সেলও থাকতে পারে, ঠিক আছে? তো ইউজুয়ালি এই দুইটার ইম্পর্টেন্স কি? ইউজুয়ালি প্যারেনকাইমার বেসিসে আসলে ওই টিউমারকে ক্লাসিফাই করা হয়ে থাকে, ঠিক আছে? আর অপরদিকে স্ট্রোমার ভিত্তিতে ইউজুয়ালি ওই নিওপ্লাজমের গ্রোথ আর স্প্রেডটা ইউজুয়ালি ডিটেক্ট করা হয়ে থাকে। যে এখানে দেখতে পাচ্ছি যে ক্লাসিফিকেশন অফ টিউমার বা বায়োলজিক্যাল যে বিহেভিয়ার এটা প্যারেনকাইমাল কম্পোনেন্টসের উপরে ডিপেন্ড করে, আর ইউজুয়ালি যে গ্রোথ আর স্প্রেড ওটা স্টোমার উপরে ডিপেন্ড করে। তো যেই সব নিওপ্লাজমে ইউজুয়ালি এই কানেকটিভ টিস্যু খুবই কম থাকে ওই সব নিওপ্লাজমগুলো অনেক সফট বা ফ্লেশি হয়ে থাকে, ঠিক আছে? আর যেই সব স্টোমাতে অ্যাবান্ডেন্ট কোলাজেন থাকে, ঠিক আছে? মানে অ্যাবান্ডেন্ট কানেকটিভ টিস্যু বা কোলাজেন থাকে ওইগুলোকে বলা হয় ডেজমোপ্লাসিয়া। তো এই স্টোমাল সেলে যে অ্যাবান্ডেন্ট কোলাজেন থাকে ওইটাকে স্টিমুলেট করে মিলে প্যারেনকাইমাল সেল, যেখানে যে প্যারেনকাইমা বললাম না, এই প্যারেনকাইমা যদি স্টিমুলেশন করে তাহলে আমাদের এই যে স্টোমা ওইখানে অনেক বেশি কানেকটিভ টিস্যু মেনলি কোলাজেন ফর্মেশন হয়, ওটাকে বলা হয় ডেজমোপ্লাসিয়া। যার কারণে ওটা অনেক স্টোনি হার্ড একটা অ্যাপিয়ারেন্স হয়, যেমন আমাদের ফিমেল ব্রেস্টে স্টোনি হার্ট বা সিরস ইউজুয়ালি পাওয়া যায় এই ডেজমোপ্লাসিয়াটা। এবার সে বিনাইন টিউমার, সব আমরা জানি বিনাইন টিউমার কি। বিনাইন টিউমার হচ্ছে ইউজুয়ালি ইনোসেন্ট, লোকালাইজ, নট স্প্রেড, মানে অন্য কোথাও স্প্রেড করে না, সার্জিক্যালি রিমুভাল। তো বিনাইন টিউমারের শেষে ওমা ইউজ করা হয় সাফিক্স হিসাবে, ঠিক আছে? তো ইউজুয়ালি এই ওমাটা বেশিরভাগই যেই সব টিউমার আমাদের মেসেনকাইমাল অরিজিন, মানে মেসেনকাইম থেকে অরিজিন হয় ওই সব টিউমারের ক্ষেত্রে ওমাটা বেশি অ্যাপ্রোভেবল। যেমন ফাইব্রাস টিস্যু থেকে হলে ফাইব্রোমা, কার্টিলেজ থেকে হলে কন্ড্রোমা। তো এবার আসি হচ্ছে অ্যাডেনোমা, ঠিক আছে? অ্যাডেনোমা কি? যেই সব B9 এপিথেলিয়াল নিওপ্লাজম গ্ল্যান্ড থেকে অরিজিন করে ওটাকে অ্যাডেনোমা বলা হয়। অ্যাডেনোমা এটা কিন্তু B9 এপিথেলিয়াল নিওপ্লাজম, অলওয়েজ B9 এপিথেলিয়াল নিওপ্লাজম, ঠিক আছে? যেটা গ্ল্যান্ড থেকে অ্যারাইজ করবে। তো এই অ্যাডেনোমা গ্ল্যান্ডুলার স্ট্রাকচার ফর্মেশন করতে পারে না পারে, যে মে অর মে নট ফর্ম। তো কথা হচ্ছে যেই সব B9 এপিথেলিয়াল নিওপ্লাজমটা গ্ল্যান্ড থেকে ড্রাইভ করবে ওটাকে বলা হয় অ্যাডেনোমা। বাট যেই সব B9
মানে কিছু নিওপ্লাজম আছে ইউজুয়ালি এপিথেলিয়াম থেকে অ্যারাইজ করে গ্ল্যান্ডুলার প্যাটার্নসও ফর্মেশন করতে পারে, ওইগুলো আসলে ম্যালিগনেন্টের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। যেমন কিছু এপিথেলিয়াল নিওপ্লাজম হুইচ ফর্মস গ্ল্যান্ডুলার প্যাটার্নস হুইচ আর নোন অ্যাজ অ্যাডেনোকার্সিনোমা, মানে এপিথেলিয়াম নিওপ্লাজম ওইগুলো প্রলিফারেট হয়ে গ্ল্যান্ডুলার একটা প্যাটার্নস তৈরি করতেছে যাকে বলা হয় অ্যাডেনোকার্সিনোমা। ওটা পরে পাবো, তা আগে বলে রাখলাম। তো ইউজুয়ালি এই যে কিছু আমি এখানে বললাম যে অ্যাডেনোমা কিছু গ্ল্যান্ড ফর্মেশন করতে পারে না পারে, তো কিছু ক্ষেত্রে গ্ল্যান্ড ফর্মেশন হয়। একটা এক্সাম্পল আছে যেমন রেনাল টিউবুলার সেল। রেনাল টিউবুলার সেল আসলে অনেকগুলো টাইটলি বাউন্ড ক্লাস্টার স্মল গ্ল্যান্ড ফর্মেশন করে যেটাকে ইউজুয়ালি অ্যাডেনোমা বলা হয়ে থাকে। তো এই যে গ্ল্যান্ড ফর্মেশন হলো, গ্ল্যান্ডগুলো ইউজুয়ালি অ্যাড্রিনাল কর্টিক্যাল সেলের মতো হয়ে থাকে, মানে অ্যাড্রিনাল যে কর্টেক্স ওর মতো হয়ে থাকে। তো এইগুলো একটা সলিড শীট আকারে আসলে গ্রো করে থাকে। তো এবার আসে হচ্ছে প্যাপিলোমা। প্যাপিলোমা কি? প্যাপিলোমার ডেফিনেশন হচ্ছে বিনাইন এপিথেলিয়াল নিওপ্লাজম প্রডিউসিং মাইক্রোস্কোপিক্যালি অ্যান্ড ম্যাক্রোস্কোপিক্যালি ফিঙ্গার লাইক ওয়ার্টি প্রজেকশন ফ্রম দ্য এপিথেলিয়াল সারফেস। এখানে দেখতে পাচ্ছি প্যাপিলোমা, প্যাপিলোমা কিন্তু অলওয়েজ বিনাইন, ঠিক আছে, অলওয়েজ বিনাইন। আর এটা এপিথেলিয়াম থেকে অলওয়েজ আসে, অন্য কোথাও থেকে আসে না। এটা খালি চোখে দেখতেও পারি নাও পারি, মানে ম্যাক্রোস্কোপিক্যালি মাইক্রোস্কোপারি, আর এটা ফিঙ্গার লাইক বা অর্থি প্রজেকশন হয়ে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্যাপিলোমা। প্যাপিলোমা অলওয়েজ বিনাইন এবং এপিথেলিয়াম থেকে আসে, এটা খালি চোখে দেখতে পারি না পারি। এর সাথে কম্পেয়ার করা যায় পলিপ। পলিপটা বিনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে, ওটাও এপিথেলিয়াম থেকে আসে, মেনলি মিউকোসাল সারফেস থেকে আসে, বাট ওটা আমরা অলওয়েজ খালি চোখে দেখতে পারি। পলিপ হচ্ছে অলওয়েজ ম্যাক্রোস্কোপিক, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স, পরে পাবো, আগে বলে রাখলাম। তো অনেক সময় কি হয় যে B9 এপিথেলিয়াম সেল, এই B9 এপিথেলিয়াম যে নিওপ্লাজম ওটা অনেক সময় সিস্টিক ম্যাজে কনভার্ট হতে পারে, ঠিক আছে। তো এই সিস্টিক ম্যাজে কনভার্ট হলে ওটাকে বলা হয় সিস্ট অ্যাডেনোমা। তো এই সিস্ট অ্যাডেনোমা ওভারিতে হচ্ছে আমাদের সব থেকে কমন। তো অনেক ক্ষেত্রে কি হয়, এই B9 এপিথেলিয়াল অনেক সময় প্যাপিলোমা ফর্মেশন করে। প্যাপিলোমা ফর্মেশন করার পরে ওইটা আবার অনেকগুলো সিস্টিক স্পেসে প্রোটিউট করে, তখন ওটাকে বলা হয় সিস্ট অ্যাডেনোমা, প্যাপিলারি সিস্ট অ্যাডেনোমা, ঠিক আছে। এবার আসে হচ্ছে পলিপ। এই যে পলিপ এখনই পাচ্ছে যে B9 or malignant, আগে বলেছি, প্রডিউস এ ম্যাক্রোস্কোপিক্যালি ভিজিবল প্রজেকশন অ্যাবভ দ্য মিউকোসাল সারফেস অর প্রজেক্টড, যেটাকে বলা হয় ইউজুয়ালি পলিপ। এটা আমাদের গ্যাস্ট্রিক এবং কোলনে হচ্ছে সব থেকে কমন। তো ইউজুয়ালি পলিপে যদি গ্ল্যান্ড থাকে বা গ্ল্যান্ডুলার টিস্যু থাকে তাহলে ওটাকে বলা হয় অ্যাডেনোমাটাস পলিপ। এবার আসে ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমারকে আসলে ক্যান্সার বলা হয়, মানে ক্যান্সার মানে ম্যালিগন্যান্ট টিউমার। তো ম্যালিগন্যান্ট টিউমারকে আসলে ক্রাবের সাথে মানে করা হয়, তুলনা করা হয়। ক্রাব মানে হচ্ছে কাঁকড়া। কাঁকড়া যেমন সবকিছু আটকে ধরে রাখতে চায়, ওরা হচ্ছে ইউজুয়ালি সারফেসের সাথে অ্যাডহিয়ার থাকে, ঠিক আছে। তো এগুলো ইনভেট করে, ডিস্ট্রয় করে অ্যাডজেসেন্ট স্ট্রাকচার, তাছাড়া স্প্রেড বা মেটাস্টেসাইজ করতে পারে। তো যেসব ম্যালিগন্যান্ট টিউমার সলিড মেসোকাইমাল টিস্যু থেকে আসে ওদেরকে বলা হয় সার্কোমা, আর যেই সব আসে হচ্ছে ইউজুয়ালি এপিথেলিয়াম থেকে ওইগুলোকে বলা হয় কার্সিনোমা, ঠিক আছে। তো সার্কোমা মানে হচ্ছে সার মানে ফ্লেশি বা মাংসের মতো। এর কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে ফাইব্রোসার্কোমা, কন্ড্রোসার্কোমা, লায়োমায়োসার্কোমা, র্যাবডোমায়োসার্কোমা। তো লায়োমায়োসার্কোমা মানে স্মুথ মাসেলের যে ম্যালিগন্যান্ট টিউমার, আর র্যাবডোমায়োসার্কোমা মানে হচ্ছে আমাদের যেই মানে স্ট্রাইটেড মাসেল যেটাকে বলে, মেনলি স্কেলেটাল অ্যান্ড কার্ডিয়াক মাসেল, ওটাকে বলা হয় র্যাবডোমায়োসার্কোমা, ওটার যদি কোনো ম্যালিগনেন্সি হয়। এছাড়া ব্লাড ফার্মিং সেলও হতে পারে। ব্লাড ফার্মিং সেল মানে হচ্ছে লিউকোমিয়া, লিম্ফোমা। লিউকোমিয়া মানে আমাদের ডাব্লিউবিসিতে হয়ে থাকে ক্যান্সার, আর লিম্ফোমা হচ্ছে আমাদের লিম্ফোসাইটে হয়ে থাকে, ঠিক আছে। তো এবার আসে কার্সিনোমা কি। আমাদের যেসব ম্যালিগন্যান্ট টিউমার এপিথেলিয়াম থেকে অরিজিন করে ওদেরকে বলা হয় আসলে কার্সিনোমা। তো কার্সিনোমা আমাদের যেই তিনটা জার্ম লেয়ার থাকে, তিনটা জার্ম লেয়ারের যে কোনো একটা জার্ম লেয়ার থেকে অরিজিন করতে পারে, বাট সেটা অবশ্যই এপিথেলিয়াল সেল হতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের একটোডার্ম, একটোডার্ম থেকে আমাদের এপিথেলিয়াল সেল ডিরাইভ করে, যেমন এপিডার্মিস। একটোডার্ম থেকে এপিডার্মিস ডিরাইভ করে, ঠিক আছে। এবার হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম থেকে রেনাল টিউবুলস ফর্ম করে, ওটাও একটি এপিথেলিয়াম। অপরদিকে আমাদের এন্ডোডার্ম থেকেও আমাদের যে জিআইটির ইন্টারনাল লাইনিং আছে ওইগুলো একটা এপিথেলিয়াম, ঠিক আছে। তো তিনটা জার্ম লেয়ার থেকে আসতে পারে। তো আমাদের যদি হচ্ছে
স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম যেটা আছে, ওই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামের যদি কোনো ম্যালিগনেন্সি হয় ওটাকে বলা হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা। অপরদিকে এবার আসি অ্যাডেনোকার্সিনোমা, যে আমি এখানে কিন্তু অ্যাডেনোমা আলোচনা করেছি, ঠিক আছে। অ্যাডেনোমা হচ্ছে গ্ল্যান্ডুলার প্যাটার্নস ফর্মেশন করতেও পারে, নাও পারে, বাট অ্যাডেনোমা প্যাটার্নস মানে গ্ল্যান্ডুলার প্যাটার্ন ফর্ম করে বাট করে না, বাট এগুলা কিন্তু অ্যাডেনোমা অলওয়েজ গ্ল্যান্ড থেকে ডিরাইভ করে। এবার অ্যাডেনো কার্সিনোমাটা কি? অ্যাডেনো কার্সিনোমা হচ্ছে ইউজুয়ালি একটা লেশন, যেটা এপিথেলিয়াল লেশন, আমি বলেছি এপিথেলিয়াম থেকে হয়, সেটা ইউজুয়ালি গ্ল্যান্ডুলার প্যাটার্নসে গ্রো করে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হয় যে কিছু কার্সিনোমা ইউজুয়ালি যেই টিস্যু বা অর্গান থেকে অরিজিন হয় ওইগুলো আসলে ইউজুয়ালি আইডেন্টিফাই করা যায়, যেমন হচ্ছে রেনাল সেল অ্যাডেনোকার্সিনোমা, ব্রঙ্কোজেনিক স্কোয়ামাস সেল কার্সিনোমা। বাট কিছু টিউমার আছে বা নিওপ্লাজম আছে যেগুলোর অরিজিন আসলে আননোন, ওদেরকে আনডিফারেন্সিয়েটেড ম্যালিগন্যান্ট টিউমার বলা হয়। এবার আসে মিক্সড টিউমার। তো মিক্সড টিউমারকে আসলে দুইটা কথাই ইজিলি বলে ফেলা যায়, সেটা হচ্ছে যেই সব টিউমারে এপিথেলিয়াম এবং মেসেনকাইমালের দুই ধরনের সাবস্টেন্সই থাকে সেটা ইউজুয়ালি মিক্সড টিউমার। এবং এই মিক্সড টিউমার অলওয়েজ আমাদের জার্ম লেয়ারের যে কোনো একটা জার্ম লেয়ার থেকে অরিজিন করবে, হয় একটোডার্ম থেকে করবে, না হয় মেসোজার্ম থেকে করবে, না হয় এন্ডোডার্ম করবে, যে কোনো একটা লেয়ার থেকে অলওয়েজ অ্যারাইজ করবে। মিক্সড টিউমার কখনো একটার বেশি লেয়ার থেকে কিন্তু অ্যারেজ করবে না, একটা লেয়ার থেকে অ্যারেজ করবে কিন্তু ওইখানে বিভিন্ন ধরনের সাবস্টেন্স থাকবে, এটা হচ্ছে মিক্সড টিউমার। তো এর সাথে কম্পেয়ার করা যায় টেরাটোমা, ঠিক আছে। তো বললাম মিক্সড টিউমার যে কোনো একটা লেয়ার থেকে অরিজিন করবে জার্ম লেয়ার, বাট টেরাটোমা একটার বেশি জার্ম লেয়ার থেকে ইউজুয়ালি অ্যারাইজ করবে, মানে ওইখানে দুইটা জার্ম লেয়ার বা তিনটা জার্ম লেয়ারই থাকতে পারে। তো মিক্সড টিউমারের ডিফারেন্ট কাইন্ড অফ সেল থাকতে পারে, নিওপ্লাস্টিক সেল, এপিথেলিয়াল অরিজিন, মেসেনকাইমাল অরিজিন বোথ থাকতে পারে। এছাড়াও এটা একটা জার্ম লেয়ার থেকে আসবে, হ্যাঁ। আর টেরাটোমা হচ্ছে দুইটা বা তিনটা জার্ম লেয়ার থেকে আসতে পারে। তো মিক্সড টিউমারের এক্সাম্পল হচ্ছে মিক্সড টিউমার অফ স্যালাইভারি গ্ল্যান্ড, এটাকে অ্যাকচুয়ালি প্লিওমরফিক অ্যাডেনোমা বলা হয়। তো এই স্যালাইভারি গ্ল্যান্ডে এপিথেলিয়াম সাবস্টেন্স যেমন এপিথেলিয়াল সেল থাকে আর মিক্সজয়েড স্ট্রোমা থাকে, ঠিক আছে। এর স্ট্রোমা থাকে মিক্সজয়েড, ওই মিক্সজয়েড স্ট্রোমায় অ্যাকচুয়ালি আইলেটস অফ কার্টিলেজ থাকে বা বোনসও থাকতে পারে। তো এই মিক্সড টিউমার একটা সিঙ্গেল ক্লোন থেকে ইউজুয়ালি অ্যারাইজ করে। তো এই সিঙ্গেল ক্লোন থেকে বোথ এপিথেলিয়াম এবং মায়োএপিথেলিয়াম সেল ইউজুয়ালি থাকে, এক্সাম্পল হচ্ছে প্লিওমরফিক অ্যাডেনোমা, ঠিক আছে। তো ইউজুয়ালি এরা হচ্ছে সিঙ্গেল জার্ম সেল লেয়ার থেকে অ্যারাইজ করে, বাট এক্সেপশন হচ্ছে টেরাটোমা। টেরাটোমা হচ্ছে মোর দেন ওয়ান জার্ম লেয়ার থেকে অ্যারাইজ করে, সামটাইমস 3 জার্ম লেয়ার থেকে অ্যারাইজ করতে পারে। তো টেরাটোমা আসলে আমাদের যে টোটিপটেনশিয়াল জার্ম সেলস থাকে তার টিউমার। তো এই টোটিপটেনশিয়াল জার্ম সেলস আমাদের হচ্ছে ওভারি আর টেস্টিসে মেইনলি থাকে। এছাড়াও ইউজুয়ালি আমাদের অ্যাবনর্মাল মিডলাইন ইমব্রায়োনিক রেস্ট এখানেও ইউজুয়ালি পাওয়া যেয়ে থাকে। তো এই ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের সেল টাইপ অ্যারাইজ করে থাকে। তো এখানে ফিগার দেখতে পাচ্ছি, ফিগারে আসলে পলিপ দেখাচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে পলিপ, এটাও পলিপ, এই যে এইখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে পলিপ, এটা হচ্ছে পলিপ, এটা হচ্ছে খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। কারণ পলিপে আমি বলেছি ম্যাক্রোস্কোপিক্যালি ভিজিবল, খালি চোখে দেখা যায়, পলিপ কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। আর মাইক্রোস্কোপিক্যালি এই পুরোটাই হচ্ছে একটা পলিপ। তো পলিপের এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টক, ঠিক আছে। স্টকের সাথে আসলে মিউকোসা লাইনিং এর সাথে অ্যাটাচ থাকে। এটা আসলে কোলনিক পলিপ, মানে কোলনে একটা পলিপ পাওয়া গিয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাডেনোমাটাস পলিপ। তো চলে আসি, তো টেরাটোমা আসলে কি কি সেল থাকে, ওইখানে তিনটা জার্ম লেয়ারই সেল থাকতে পারে, হেলটার স্কেলেটাল ফ্যাশনে ইউজুয়ালি থাকে, ঠিক আছে। কি কি থাকতে পারে, বোন থাকতে পারে, এপিথেলিয়াম থাকতে পারে, মাসেল, ফ্যাট নার্ভ, এগুলো থাকতে পারে। তো টেরাটোমার একটা এক্সাম্পল হচ্ছে ওভারিয়ান সিস্টিক টেরাটোমা। তো ওভারিয়ান সিস্টিক টেরাটোমাকে ইউজুয়ালি ডার্ময়েড সিস্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। মেইনলি এটা আমাদের একটোডার্মাল লাইন বরাবর এটা ডিফারেন্সিয়েট হয়ে থাকে, দেন এটা হচ্ছে একটি সিস্টিক টিউমার ফরমেশন করে থাকে। তো এখানে হচ্ছে স্কিন থাকে, স্কিনের সাথে হেয়ার থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, টুথ স্ট্রাকচার থাকে, মানে তিনটা থাকবে ভিতরে, হেয়ার থাকবে, সেবাসিয়াস গ্ল্যান্ড, টুথ থাকবে, এছাড়া স্কিন থাকবে, ঠিক আছে।
তো একটা ফিগার দেখিয়ে যে এটা হচ্ছে একটি ওভারিয়ান সিস্টিক কেরাটোমা। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টুথ, হেয়ার এবং সেবাসিয়াস সাবস্টেন্স আছে। তো এটা হচ্ছে মাইক্রোস্কোপিকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সেবাসিয়াস গ্ল্যান্ড আছে। এটা হচ্ছে স্কিন, হ্যাঁ, স্কিন ডেভেলপ করছে, স্কিনে এখানে সেবাসিয়াস গ্ল্যান্ড। এছাড়া অনেক ফ্যাট সেল, এই যে এখানে অনেক ফ্যাট সেল আছে, ফ্যাট সেল দেখতে পাচ্ছি। তাছাড়া ইউজুয়ালি এখানে নিউরাল টিস্যু আছে, যে এটা হচ্ছে নিউরাল টিস্যু, ঠিক আছে। তো টেরাটোমা অনেক কিছুই থাকতে পারে। তো এবার আসি কিছু ম্যালিগনেন্ট নিওপ্লাজম যেগুলোই ওমা আছে। আমি আগে বলেছি যে আমাদের B9 টিউমারের সাফিক্স হিসাবে ওমা ইউজ করা হয়, বাট কিছু ম্যালিগনেন্ট টিউমার আছে যার শেষে ওমা আছে, ঠিক আছে। ওমা থাকলে ওগুলো ম্যালিগনেন্ট, যেমন হচ্ছে লিম্ফোমা, মেলানোমা, মেসোথিলিওমা, সেমিনোমা, এগুলো ম্যালিগনেন্ট নিওপ্লাজম, বাট এদের লাস্টে ওমা আছে। তো এটা কিভাবে মনে রাখতে পারি? মনে রাখতে পারি হচ্ছে SML, হ্যাঁ, SML স্মল। স্মলে অনেক সময় আমরা চ্যাট করি, চ্যাট করার সময় স্মল শব্দটা এভাবে শর্টে লিখি। তো এস দিয়ে মনে রাখতে পারি হচ্ছে সেমিনোমা, ঠিক আছে, সেমিনোমা। তারপরে এম দিয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেলানোমা আর একটা হচ্ছে মেসোথেলিওমা, ঠিক আছে। আর এল দিয়ে হচ্ছে একটা লিম্ফোমা, লিম্ফোমা। এই চারটা হচ্ছে ইউজুয়ালি ওমা আছে সাফিক্স, বাট এগুলো ম্যালিগনেন্ট টিউমার। এছাড়া আরও একটা ওমা পাওয়া যায়, সেটা হচ্ছে হামারটোমা, ঠিক আছে। হামারটোমা আসলে অলওয়েজ B9 ম্যাচ। তো হামারটোমা আসলে কোনো নিওপ্লাজম না, এটা হচ্ছে ডেভেলপমেন্টাল একটা ইরর হয় ডেভেলপমেন্টের সময়, দেখা যাচ্ছে এক জায়গার স্ট্রাকচার আর এক জায়গায় চলে যাচ্ছে, এটা হচ্ছে হ্যামাটোমা। দেখা যাচ্ছে ডেভেলপমেন্টের সময় লাংসের মধ্যে মানে লিম্ফাটিক টিস্যু পাওয়া যাচ্ছে, এগুলো নর্মালি ওইখানে আছে, ডেভেলপমেন্টাল ইরর, অ্যাবনর্মাল ডিফারেন্সিয়েশন হয়েছে মিউটেশনের জন্য, এটা কোনো নিওপ্লাজম তৈরি করতেছে না, এই জন্য এটাকে B9 ইউজুয়ালি ধরা হয়ে থাকে, ঠিক আছে। আমাদের লাংসে তো দেখা যাচ্ছে কার্টিলেজ থাকার, কিভাবে বলি, দেখা যাচ্ছে আমাদের লাংসে একটি নিউরাল সেল পাওয়া গেল, তাই না? তো লাংসে তো নিউরাল সেল থাকার কথা না, বাট ওটা পাওয়া যাচ্ছে, কিন্তু ওই নিউরাল সেলটা ইউজুয়ালি ম্যাচিওর এবং ওই নিউরাল সেলটা লাংসে থাকার কথা না, বাট ও পাচ্ছি কারণ এই ডেভেলপমেন্টের ইরর, ঠিক আছে। এটা হচ্ছে হামারটোমা। তো হামারটোমা হচ্ছে একটা B9 ম্যাস। এখানে ইউজুয়ালি একটা সেল পাওয়া যায় যেটা ওই যেই সাইটে, ওই সাইটের সাথে ইনডিজেনাস মানে সাদৃশ্যপূর্ণ না, ঠিক আছে। এটা ডেভেলপমেন্টাল ম্যালফরমেশনের জন্য হয়ে থাকে, ইউজুয়ালি ক্লোনাল যে ক্রোমোজোমাল অ্যাব্রেশন হয় যার জন্য, সোমাটিক মিউটেশনের জন্য। এবার আসি কোরিওস্টোমা। কোরিওস্টোমা হামারটোমা প্রায় কাছাকাছি, বাট হামারটোমা আসলে ডেভেলপমেন্টাল ইররের জন্য হচ্ছে, আর এটা B9 ম্যাচ একটা। বাট কোরিওস্টোমাটা আসলে কোনো ক্যান্সারের মধ্যে পড়ে না। কোরিওস্টোমা হচ্ছে এক জায়গার সেল আর এক জায়গায় থাকবে, যেমন হচ্ছে আমাদের যেই প্যানক্রিয়াটিক সেল, যে প্যানক্রিয়াটিক টিস্যু আমাদের ইউজুয়ালি কোলনে থাকতে পারে, স্টোমাকে থাকতে পারে, বা আমাদের ডিউডেনামে থাকতে পারে। কোলন না, এখানে কোলনের কথা বলা নাই, স্মল ইন্টেস্টাইন পর্যন্তই আছে, মানে স্টোমাক, ডিউডেনাম বা স্মল ইন্টেস্টাইনে সাবকিউটেনিয়াস টিস্যুতে থাকে। এটা আসলে গ্র্যাভিটির জন্য হয়ে থাকে, ঠিক আছে। এছাড়া আরও কিছু এক্সাম্পল দেওয়া যায়, যেমন হচ্ছে ইউজুয়ালি অ্যাড্রেনাল গ্ল্যান্ড লাংসে চলে আসতে পারে। তাছাড়া এন্ডোমেট্রিয়াল টিস্যু অনেক সময় নোজে থাকে, এই জন্য কোনো মেয়ের যদি মেনস্ট্রুয়েশন হয় তাহলে মেনস্ট্রুয়েশনের সময় নাক দিয়েও ব্লিডিং হয়, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছি একটি ফিগার হচ্ছে একটা মিক্সড টিউমার, এটা হচ্ছে মিক্সড টিউমার প্যারোটিড গ্ল্যান্ড মানে স্যালাইভারি গ্ল্যান্ডের। এইখানে আসলে এপিথেলিয়াল সেল আছে এবং মিক্সজয়েড স্ট্রেমা আছে, ঠিক আছে, কার্টিলেজের মতো। এইটা সম্ভবত কার্টিলেজ, আর এইগুলো হচ্ছে এপিথেলিয়াল সেল। তো ইউজুয়ালি B9 ম্যালিগন্যান্ট টিউমার অলওয়েজ প্যাথোলজিস্টের কাছে খুবই ইম্পর্টেন্ট, মানে মেনলি হচ্ছে। এবার আমরা আসি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ B9 অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার। এখানে একটা কথা আছে, ইনোসেন্ট ফেস মে মাস্ক অ্যান্ড আগলি নেচার, মানে একটা টিউমার আমরা দেখছি যেটা নর্মালি খুবই, মানে নর্মালি B9 বা ম্যালিগন্যান্ট বা বেশি ক্ষতি করতেছে না বলতে গেলে, বাট ওটার কিন্তু ভিতরে ভিতরে অনেক খারাপ কিছু করে দিতে পারে, ঠিক আছে। তো ইউজুয়ালি ম্যালিগন্যান্ট টিউমার আমাদের র্যাপিডলি গ্রো করে, মোর র্যাপিডলি। যাই হোক, তো এখানে একটা টেবিল আছে, টেবিলটা আগে বলি বিভিন্ন টিউমার আর কি B9 অ্যান্ড ম্যালিগন্যান্ট ফর্ম। তো প্রথমে আসে হচ্ছে কানেকটিভ টিস্যু ডেরিভেটিভস। কানেকটিভ টিস্যুর মধ্যে
মেনলি মেসেনকাইমাল অরিজিন। আগে আগে বলা হচ্ছে মেসেনকাইমাল অরিজিন। মেসেনকাইমাল মধ্যে কানেকটিভ টিস্যু থেকে বিনাইন হচ্ছে ফাইব্রোমা, লাইপ্রোমা, কন্ড্রোমা, অস্টিওমা। ম্যালিগনেন্ট হচ্ছে ফাইব্রোসার্কোমা, লাইপোসার্কোমা, কন্ডোসার্কোমা, অস্টিওজেনিক সার্কোমা। এবার আসি ভেসেলস বা সারফেস কাভারিং। ব্লাড ভেসেলস থেকে হেমানজিওমা এবং অ্যানজিওসার্কোমা। লিম্ফস ভেসেলসে হচ্ছে লিম্ফ্যানজিওসার্কোমা। মেসোথেলিয়ামে হচ্ছে আমরা মেসোথেলিয়ামে কিন্তু পড়লাম, এটার অলরেড ম্যালিগনেন্ট ফর্ম হচ্ছে মেসোথেলিওমা। তাইলে এর বিনাইন ফর্ম কি? বিনাইন হচ্ছে বিনাইন ফাইব্রাস টিউমার। আর ব্রেন কাভারিংসের মধ্যে মেনিনজিওমা, ইনভেসিভ মেনিনজিওমা। এইখানেও কিন্তু মেনিনজিওমাটা ওমা আছে লাস্টে, বাট এটা ইনভেসিভ বলতে হবে। এবার হচ্ছে ব্লাড সেলসের মধ্যে যেটা হেমাপয়েটিক সেল এবং লিম্ফয়েড টিস্যু দুইটারই কিন্তু ম্যালিগনেন্ট ফর্ম, কোনো অ্যাকিউট মানে বিনাইন ফর্ম নাই। হেমাপয়েটিক সেল হচ্ছে লিউকেমিয়া আর লিম্ফয়েড টিস্যুতে ইউজুয়ালি লিম্ফোমা। তো এইগুলো কিন্তু অলওয়েজ ম্যালিগনেন্ট, কোনো বিনাইন নাই। কেন নাই? ইউজুয়ালি আমরা জানি একটা টিউমার কিন্তু অলওয়েজ যদি ম্যালিগনেন্ট হয় ওটা মেটাস্টেসাইজড করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তো এই ক্ষেত্রে কি হয়, ইউজুয়ালি এই হেমোপয়েটিক সেলের যে লিউকোমিয়া ওটা ডাব্লিউবিসি সেলের একটি ক্যান্সার, আর লিম্ফোমা হচ্ছে আমাদের লিম্ফোসাইটের একটি ক্যান্সার। তো লিম্ফোসাইট আর ব্লাড কিন্তু অলওয়েজ আমাদের বডিতে সার্কুলেট হচ্ছে। আমাদের হেমাটোজেনাস রুটেই তো আমরা জানি মেটাস্টেসাইজড হয় লিম্ফেটিক রুটে। তো এটা ব্লাড এবং লিম্ফেটিক্সের মাধ্যমেই সার্কুলেট হচ্ছে, এরাও তার মাধ্যমে বিভিন্ন অর্গানে চলে যাচ্ছে। এই জন্য এদেরকে বলা হয় ইউজুয়ালি ম্যালিগনেন্ট টিউমার, মানে এরা অলওয়েজ ম্যালিগনেন্ট। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি লিউকোমিয়া, এখানে কিন্তু ওমা, সার্কোমা বা কার্সিনোমা কিছুই নাই, এখানে শুধু লিউকোমিয়া। এটা একটি টিউমার মনে রাখতে হবে, মানে ক্যান্সার। এবার সে মাসেলে, স্মুথ মাসেলে হচ্ছে লিওমায়োমা, বিনাইন ম্যালিগনেন্ট লিওমায়োসার্কোমা। স্ট্রাটেড মাসেলে র্যাবডোমায়োসার্কোমা। এবার সে এপিথেলিয়াল অরিজিন। এপিথেলিয়াল অরিজিনের মধ্যে হচ্ছে স্কিন অ্যান্ড অ্যাডনেক্সা। এইটা আগে বলি, এটার কোনো বিনাইন ফর্ম নাই, সবই ম্যালিগনেন্ট। বেজাল সেল কার্সিনোমা অফ দ্য স্কিন। এবার স্ট্র্যাটিফাইড স্কোমাসের মধ্যে হচ্ছে স্কোমাস সেল প্যাপিলোমা, স্কোমাস সেল কার্সিনোমা। তো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে বেজাল সেল কার্সিনোমা, এটা কিন্তু একটা লোকালি ম্যালিগনেন্ট টিউমার। ঠিক আছে, লোকালি ইনভেসিভ টিউমার। মানে এগুলো হচ্ছে যখন তাদের ক্যান্সারের লেশনটা যখন প্রথমে শুরু হয় তখন ওরা ইউজুয়ালি ইনভেসিভ থাকে, পরবর্তীতে আর ইনভেসিভ করে না। তো বেজাল সেল মানে প্রথমে এগুলো ইনভেসিভনেস দেখায়, পরবর্তীতে কি হয়, এগুলার ইনভেসিভনেস মানে মেটাস্টেসাইজটা দেখায় না, এই জন্য এটাকে বলা হয় লোকালি ম্যালিগনেন্ট নিওপ্লাজম। তো লোকালি ম্যালিগনেন্ট নিওপ্লাজমের কিছু এক্সাম্পল আছে। এক হচ্ছে বেজাল সেল কার্সিনোমা অফ দি স্কিন। এছাড়া আমাদের নার্ভাস টিস্যুতে গ্লিওমা হতে পারে। ঠিক আছে, যেই গ্লিয়াল সেল থাকে ওইখানে যদি ক্যান্সার হয় ওটাকে গ্লিওমা বলে। গ্লিওমাও একটা লোকালি ইনভেসিভ টিউমার। এছাড়া জায়ান্ট সেল টিউমার অফ দি বোনস, এটাও লোকালি ম্যালিগনেন্ট টিউমার। আচ্ছা, এদেরকে আসলে লোকালি ম্যালিগনেন্ট টিউমার বলা হয়, লোকালি ইনভেসিভ না, এগুলো হচ্ছে লোকালি ম্যালিগনেন্ট টিউমার, জায়ান্ট সেল টিউমার। এছাড়াও মেলানোমা একটি লোকালি ম্যালিগনেন্ট টিউমার। তাছাড়া অ্যামেলোব্লাস্টোমা লোকালি ম্যালিগনেন্ট টিউমার। এগুলো হচ্ছে ইউজুয়ালি লোকালি ইনভেসিভনেস দেখায় বাট মেটাস্টেসাইজড হয় না। তো এরপরে আসে হচ্ছে এপিথেলিয়াল অরিজিন। আর কি কি আছে এখানে? তো স্ট্র্যাটিফাইড স্কোমাসের পাইলা, তাছাড়া আছে হচ্ছে এপিথেলিয়াল লাইনিং অফ দ্য গ্ল্যান্ডস অ্যান্ড ডাক্টস। এক্ষেত্রে আছে ইউজুয়ালি অ্যাডেনোমা এবং প্যাপিলোমা, সিস্ট অ্যাডেনোমা। আর ম্যালিগনেন্টের মধ্যে আছে ইউজুয়ালি অ্যাডেনোকার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, সিস্ট অ্যাডেনোকার্সিনোমা, মানে অ্যাডেনোমারই এই ম্যালিগনেন্ট ফর্ম এগুলা। এবার রেসপিরেটরি প্যাসেজের মধ্যে হচ্ছে ব্রোঙ্কিয়াল অ্যাডেনোমা, ব্রোঙ্কোজেনিক কার্সিনোমা। রেনাল এপিথেলিয়ামে রেনাল টিউবুলার অ্যাডেনোমা, রেনালে কিন্তু টিউবুলার আছে, আর ওখানে রেনাল সেল কার্সিনোমা। লিভারের মধ্যে হেপাটিক অ্যাডেনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা। ইউরিনারি ট্র্যাক্ট এপিথেলিয়ামে কিন্তু ট্রানজিশনাল সেল প্যাপিলোমা। ঠিক আছে, আর ট্রানজিশনাল সেল কার্সিনোমা। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের রেনাল এবং এই স্ট্র্যাটিফাইড স্কোমাস এই দুই ক্ষেত্রে কিন্তু প্যাপিলোমা আছে। আবার দিকে প্লাজেন্টাল এপিথেলিয়ামের মধ্যে ইউজুয়ালি হাইড্রোটিডিফর্ম মোল হচ্ছে বিনাইন ম্যালিগনেন্ট কোরিওকার্সিনোমা। টেস্টিকুলার এপিথেলিয়াম বা জার্ম সেলের অলওয়েজ আমরা ম্যালিগনেন্ট পাই। সেমিনোমা কিন্তু ওমা থাকলেও এটা ম্যালিগনেন্ট, এটার কোনো বিনাইন ফর্ম নাই। এছাড়াও এমব্রায়োনাল কার্সিনোমা একটি ম্যালিগনেন্ট টিউমার অফ দি মেলানোসাইট।
এখানে হচ্ছে বিনাইন নেভাস ম্যালিগন্যান্ট মেলানোমা। এবার আসে মিক্সড টিউমার কাকে বলে, এখানে সুন্দরভাবে দেয়া মোর দ্যান ওয়ান নিউপ্লাস্টিক সেল টাইপ, যেটা ইউজুয়ালি ড্রাইভ করে ওয়ান জার্ম সেল লেয়ার থেকে। তো মিক্সড টিউমারের এক্সাম্পল অনলি দুইটা, স্যালাইভারি গ্ল্যান্ডে যে পিওমরফিক অ্যাডেনোমা পায় ওটা, এবং রেনাল একটি টিউমার পায় যেটা উইন্স টিউমার বাচ্চাদের হয়, ঠিক আছে। তো চাইল্ডহুড টিউমার বলে উইন্স টিউমার বা নেফ্রোব্লাস্টোমা, এটা কিন্তু একটি মিক্সড টিউমার যেটা হচ্ছে পিওরলি একটি ম্যালিগন্যান্ট ফর্ম। আর স্যালাইভারি গ্ল্যান্ডের যেটা প্লিওমরফিক অ্যাডেনোমা, ওটার ম্যালিগন্যান্ট হচ্ছে ম্যালিগন্যান্ট মিক্সড টিউমার অফ স্যালাইভারি গ্ল্যান্ড। এটাকে আরও একটা টার্ম বলা হয়, আমার টিচার বলেছিলেন, সেটা হচ্ছে প্লিওমরফিক অ্যাডেনোমা এক্স কার্সিনোমা, ঠিক আছে। এবার আসে টেরাটোমা। টেরাটোমা এখানে দেখতে পাচ্ছি, এখানেও মোর দ্যান ওয়ান নিউপ্লাস্টিক সেল থাকে, বাট মোর দ্যান ওয়ান জার্ম লেয়ার থেকে ডেভেলপ করে টেরাটোমা অলওয়েজ। তো টেরাটোমার এক্সাম্পল হচ্ছে টোটিপটেনশিয়াল সেল থেকে অ্যারাইজ করে, যেমন গোনাড বা ইমব্রায়োনিক রেস্ট থেকে। তো এখানে ম্যাচিউর টেরাটোমা, ইমম্যাচিউর টেরাটোমা। তো ইমম্যাচিউর টেরাটোমা অলওয়েজ ম্যালিগন্যান্ট, মানে ইমম্যাচিউর টেরাটোমা ম্যালিগন্যান্ট আর ম্যাচিউর টেরাটোমা হচ্ছে বিনাইন। তো ইমম্যাচিউর টেরাটোমা এছাড়াও টেরাটোকার্সিনোমা আছে, তাছাড়া ম্যাচিউর টেরাটোমাকে ডারমাইটসিস বা ডারমাইট সিস্ট আলাদা একটা টেরাটোমা আছে যেটা বিনাইন। তো এবার আসি ফিগারটা পরে আলোচনা করি। তো এবার আসি ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা আমরা জানি, ডিফারেন্সিয়েশন রিফার্স টু এক্সটেন্ড টু হুইচ দ্য নিওপ্লাস্টিক প্যারেনকাইমাল সেল রিজেম্বল দ্য কোরিসপন্ডিং নর্মাল প্যারেনকাইমাল সেল বোথ মরফোলজিক্যালি অ্যান্ড ফাংশনালি। মানে এখানে কি বলছে, দেখা যাচ্ছে আমাদের লাংস, তাই না, লাংসের যে সেলুলার স্ট্রাকচার আছে ওইটা তো নর্মাল একটা আর্কিটেকচার বা অরিয়েন্টেশন আছে। তো দেখা যাচ্ছে ওই লাংসে কোনো টিউমার হলো, তখন ওই টিউমারের আর্কিটেকচারাল অরিয়েন্টেশন বা প্যারেনকাইমাল যেই অরিয়েন্টেশন সেটা মরফোলজিক্যালি মানে কেমন দেখতে বা তার ফাংশন ওই টিউমারের নিজস্ব সেলের সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এই ডিফারেন্সিয়েশনটা যদি না থাকে, ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, ওটাকে বলা হয় অ্যানাপ্লাসিয়া। তো বিনাইন টিউমার অলওয়েজ ওয়েল ডিফারেন্সিয়েটেড, ঠিক আছে। আর ম্যালিগন্যান্ট টিউমার কখনো ওয়েল ডিফারেন্সিয়েটেড হয় না, বাট ওয়েল ডিফারেন্সিয়েটেড হতে পারে। একটা ম্যালিগন্যান্ট টিউমার খুব ওয়েল ডিফারেন্সিয়েটেড, সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা অফ থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে, ওটা পরে পাবো, যাই হোক। তো ইউজুয়ালি বিনাইন টিউমারগুলো ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকে। তো ওয়েল ডিফারেন্সিয়েট বিনাইন টিউমারের এক্সাম্পল, মানে বিনাইন টিউমার সবই হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, বাট একটা এক্সাম্পল হচ্ছে টিউমার অফ বিনাইন অ্যাডিপোসাইট বা আমাদের যে ফ্যাট সেল থাকে ওইখানে যদি কোনো টিউমার হয় ওটাকে লাইপোমা বলা হয়। এটা আসলে নর্মাল অ্যাডিপোসাইটের মতো দেখা যায় লাইপোমা, এই জন্য এটা আসলে রিকগনাইজ করা যায় না যে এটা আসলে টিউমার নাকি এটা নর্মাল সেল। মানে বিনাইন টিউমার তো অফকোর্স, বাট এটা আসলে আইডেন্টিফাই করা যায় ইউজুয়ালি একটা ম্যাচ দেখে, ডিসকাস ম্যাচ, যেটা খালি চোখে আসলে একটা ম্যাচ দেখা যায়, ওটার মাধ্যমে আসলে করা যায়। তো মাইটোসিস আসলে যে বিনাইন টিউমার হয় এখানে মাইটোসিস রেয়ার, বাট যদিও থাকে তাহলে সেটা নর্মাল কনফিগারেশন। তো এবার আসে ম্যালিগন্যান্ট টিউমারে আসলে যে সেল ডিফারেন্সিয়েশন থাকে ওইখানে ইউজুয়ালি অল্টারেশন হয়ে থাকে। তো একটা ওয়েল ডিফারেন্সিয়েটেড অ্যাডেনোকার্সিনোমা থাইরয়েড, এইখানে ইউজুয়ালি ওয়েল ডিফারেন্সিয়েটেড হয়ে থাকে। তো ইউজুয়ালি দেখতে পাচ্ছি এখানে বিনাইন টিউমারেও আমরা ওয়েল ডিফারেন্সিয়েটেড পাচ্ছি, ম্যালিগন্যান্ট টিউমারে ওয়েল ডিফারেন্সিয়েটেড পাচ্ছি। তো ম্যালিগন্যান্ট টিউমারে যে অ্যাডেনোকার্সিনোমা পাচ্ছি, এটা ছাড়া আরও একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, এটাও একটি ওয়েল ডিফারেন্সিয়েটেড ম্যালিগন্যান্ট টিউমার। তার মানে আমরা স্কোমাস সেল কার্সিনোমা এবং আমরা যেই অ্যাডেনোকার্সিনোমাতে থাইরয়েড গ্ল্যান্ড পাচ্ছি এখানে কিন্তু আমরা ওয়েল ডিফারেন্সিয়েটেড পাচ্ছি। তো এই ক্ষেত্রে বর্তমানে মডারেটলি ওয়েল ডিফারেন্সিয়েটেড ইউজ করা হয় ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে। এছাড়া পোললি ডিফারেন্সিয়েটেড থাকতে পারে, যেটাকে অ্যানাপ্লাসিয়া বলা হয়, ওই সেলটাকে অ্যানাপ্লাস্টিক বলা হয়, ঠিক আছে। তো অ্যানাপ্লাসিয়া হচ্ছে হলমার্ক অফ ম্যালিগনেন্সি, মানে ম্যালিগনেন্সিতে অ্যানাপ্লাসিয়া থাকবে। তো অ্যানাপ্লাসিয়াটা সেলটা আনডিফারেন্সিয়েটেড হয়। তো কেমন আনডিফারেন্সিয়েটেড, ইউজুয়ালি এখানে রিভার্স ডিফারেন্সিয়েশন হয়, ঠিক আছে। রিভার্স ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে একদম প্রিমিটিভ লেভেলে চলে যায়, মানে জন্মের সময় যেমন ডিফারেন্সিয়েশন ছিল একদম ওই রকম প্রিমিটিভ লেভেলে, এই কি বলে প্রিমিটিভ কন্ডিশনে চলে যায়, লেভেলে চলে যায়। এছাড়া এই যে এই রিভার্স ডিফারেন্সিয়েশন যেটা হচ্ছে প্রিমিটিভ লেভেলে যাচ্ছে, এটা কোন সেলের হয়, ইউজুয়ালি ম্যাচিওর যেসব নর্মাল সেল আছে তার এই রিভার্স ডিফারেন্সিয়েশন হয়। আর লেস ম্যাচিওর সেল
বা ইনকমপ্লিট। অপরদিকে যেই সব সেল, এখানে তো বললাম যে হচ্ছে ম্যাচিওর নর্মাল সেলের হচ্ছে রিভার্স ডিফারেন্সিয়েশন হচ্ছে, অপরদিকে কিছু সেল থাকে লেস ম্যাচিওর সেল, ওই লেস ম্যাচিওর সেলগুলো আসলে ইনকমপ্লিট ডিফারেন্সিয়েশন হয়, ঠিক আছে। একটা হচ্ছে রিভার্স ডিফারেন্সিয়েশন, একটা ইনকমপ্লিট ডিফারেন্সিয়েশন। রিভার্স ডিফারেন্সিয়েশন হচ্ছে ম্যাচিওর সেলে, আর ইনকমপ্লিট ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের লেটস ম্যাচিওর সেলে, ঠিক আছে। ফিগারগুলো দেখি, ফিগার স্কিপ করছি। এটা হচ্ছে একটি নর্মাল লিওমায়োমা, ঠিক আছে। ইউটেরাস লিওমায়োমা হচ্ছে একটা বিনাইন টিউমার, এখানে কিন্তু কোনো আল্টারেশন বোঝা যাচ্ছে না, একদমই নর্মাল। অপরদিকে এটা হচ্ছে একটা বিনাইন টিউমার অ্যাডেনোমা অফ থাইরয়েড গ্ল্যান্ড, এখানেও নর্মাল স্ট্রাকচার, ঠিক আছে। এখানে ফলিকল দেখা যাচ্ছে, ফলিকলের মধ্যে কলয়েড আছে, যে কলয়েড কলয়েড কলয়েড, এটাও নর্মাল। তো অ্যাডেনোমার যেটা হচ্ছে ম্যালিগন্যান্ট ফর্ম, ম্যালিগন্যান্ট অ্যাডেনোকার্সিনোমা, ওটা কিন্তু অলওয়েজ ওয়েল ডিফারেন্সিয়েটেড, এখানে কিন্তু ওয়েল ডিফারেন্সিয়েটেড দেখা যাচ্ছে, ঠিক আছে। গ্ল্যান্ডগুলো একটুখানি সাইজে বড় হয়ে গিয়েছে দেখছি, গ্ল্যান্ডস ইউজুয়ালি ইরেগুলার, এখানে যেমন হচ্ছে গ্ল্যান্ডস গুলো রেগুলার আছে, এখানে একটু রেগুলার নাই, ইরেগুলার, বাট এটা আসলে ওয়েল ডিফারেন্সিয়েটেড আছে এখনো, মানে একদমই অ্যানাপ্লাসিয়া হয় নাই, ঠিক আছে। তো এগুলো এইখানে কিন্তু যে ফিগারটা, এটা কিন্তু থাইরয়েডে দেয়নি, এটা কোলনের দিয়েছে, ঠিক আছে, এই জন্য আসলে এর সাথে মিল নাই। আসলে এটা কোলনের যে ফিগার, ওটা এখানে দেখতে পাচ্ছি সেলগুলো একদম নর্মাল, ঠিক আছে, কিন্তু ইরেগুলার, মানে ইরেগুলার বাট নর্মাল, ডিফারেন্সিয়েশনটা ঠিক আছে, বাট এগুলো হচ্ছে ইনভেট করতে পারে, ইনভেট দ্য মাসকুলার লেয়ার অফ দি ক্লোন। এবার আসে এটা স্কোয়ামাস সেল, এটা হচ্ছে আমি বললাম ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দি স্কিন, আমাদের স্কোয়ামাস সেলও ওয়েল ডিফারেন্সিয়েটেড। তো এখানে দেখতে পাচ্ছি কেরাটিন পালস দেখা যাচ্ছে, এখানে কেরাটিন পালস দেখা যায়, চারিদিকে ইউজুয়ালি ইন্টারসেলুলার ব্রিজিং দেখা যায়। আচ্ছা, এবার হচ্ছে অ্যানাপ্লাসিয়ার একটা দেখি, অ্যানাপ্লাসিয়া, আচ্ছা আগে আমি আলোচনা করি অ্যানাপ্লাসিয়ার কিছু মরফোলজিক্যাল ফিচার বা কিছু ফিচার আছে, হিস্টোলজিক্যাল ফিচার, মেনলি মরফোলজিক্যাল না। তো ফিচারগুলো হচ্ছে প্লিওমরফিজম, অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি, মাইটোসিস, লস অফ পোলারিটি, আদার চেঞ্জ। তো এর মধ্যে হচ্ছে প্লিওমরফিজম, প্লিওমরফিজম মানে হচ্ছে ভ্যারিয়েশন অফ সাইজ অ্যান্ড শেপ অফ সেল অ্যান্ড বোথ নিউক্লিয়াস। এইখানে ইউজুয়ালি যে অ্যানাপ্লাসিয়া হয়, ওখানের সেলটা আসলে তাদের সাইজ অ্যান্ড শেপের ভ্যারিয়েশন দেখায়। তো সেলগুলো আসলে ইউনিফর্ম হয় না, ঠিক আছে। যেমন হচ্ছে এইখানে দেখা যাচ্ছে এ হচ্ছে একটা সেল, এইখানে এইভাবে সেলগুলো নর্মালি এমন থাকার কথা, তা বাট যখন নিউ অ্যানাপ্লাসিয়া হয় দেখা যায় একটা সেল এমন হয়ে গেল, একটা সেল এমন থাকে, একটা সেল আর এমন থাকে, মানে পুরোটা একদম হ্যাফাজার্টলি ইউজুয়ালি ডেভেলপ করে, ঠিক আছে। সেলগুলো ইউনিফর্ম থাকে না, সেলগুলো স্মলও হতে পারে, আবার আনডিফারেন্সিয়েটেড অ্যাপিয়ারেন্স হতে পারে, টিউমার জায়ান্ট সেল ফর্মেশন করতে পারে। তো ইউজুয়ালি এখানে কিন্তু জায়ান্ট সেল, শুধু টিউমার জায়ান্ট সেল আমি বললাম, এরাই কিন্তু ইনফ্লামেটরি জায়ান্ট সেলও ছিল। তো টিউমার জায়ান্ট সেল এবং ইনফ্লামেটরি জায়ান্ট সেলের মেন ডিফারেন্স কি? মেন ডিফারেন্স হচ্ছে টিউমার জায়ান্ট সেলে একটা নিউক্লিয়াস থাকতে পারে যেটা অনেক বড়, ঠিক আছে, সিঙ্গেল হিউজ পলিমরফিক নিউক্লিয়াস থাকতে পারে, অথবা দুইটা বা তার বেশি নিউক্লিয়াসও থাকতে পারে। মানে টিউমার জায়ান্ট সেলে নিউক্লিয়াস একটা থাকবে, যদি একটা থাকে সেটা সাইজ অনেক বড় হবে, বা দুইটা বা তার বেশিও থাকতে পারে। আর টিউমার জায়ান্ট সেলে অলওয়েজ নিউক্লিয়াসটা হাইপার ক্রোমাটিক হবে, হাইপার ক্রোমাটিক, এটা হচ্ছে মেন ডিফারেন্স। আমাদের যে ইনফ্লামেটরি জায়ান্ট সেল ভাই, ইনফ্লামেটরি জায়ান্ট সেলে ল্যাংহ্যান্স জায়ান্ট সেল, ফরেন বডি জায়ান্ট সেল আছে, ওই ক্ষেত্রে এইগুলো ইউজুয়ালি ম্যাক্রোফেজ থেকে ডেভেলপ করে, ঠিক আছে। টিউমার সেল কিন্তু ম্যাক্রোফেজ থেকে ডেভেলপ করে না। তো এই ইনফ্লামেটরি জায়ান্ট সেলের যে নিউক্লিয়াসটা দেখা যায়, এগুলো স্মল থাকে, অপরদিকে টিউমার জায়ান্ট সেলের নিউক্লিয়াসটাতে কিন্তু হিউজ থাকে, হিউজ মানে লার্জ, ঠিক আছে। আর ইউজুয়ালি ইনফ্লামেটরি জায়ান্ট সেলের যে নিউক্লিয়াই, ওটা নর্মাল অ্যাপিয়ার থাকে, আর টিউমার জায়ান্ট সেলের নিউক্লিয়ারটা হাইপার ক্রোমাটিক হয়ে যায়, বেশি ক্রোমাটিক হয়ে যায়। এবার সে অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি, আসলে আমাদের নর্মাল যেই সেল, ওইখানে এটা হচ্ছে একটি সেল, ওর মধ্যে ইউজুয়ালি এটা হচ্ছে একটা নিউক্লিয়াস ছোট থাকে, এর যেই মানে রেশিও, এটা হচ্ছে 1:4 থাকে, হ্যাঁ, 1
4 হচ্ছে সাইটোপ্লাজম, 1 হচ্ছে নিউক্লিয়াস। মানে দেখা যাচ্ছে নিউক্লিয়াসটা অনেক ছোট থাকে, বাট যখন হচ্ছে আমাদের ম্যালিগনেন্সি হয়ে যায় তখন এটা 1:1 হয়ে যায়, মানে এই নিউক্লিয়াসটা পুরোটা জুড়েই থাকে। ঠিক আছে, মানে মেইনলি হচ্ছে যখন অ্যানাপ্লাসিয়া ডেভেলপ করে। তো মরফোলজিটা ইউজুয়ালি নর্মালি এখানে দেখতে পাচ্ছি, নর্মাল মরফোলজি হচ্ছে নিউক্লিয়াস 1 আর সাইটোপ্লাজম হচ্ছে 4, বা 1:6 থাকে, এটা 1:1 হয়ে যায়। এছাড়া নিউক্লিয়াসের শেপ এবং সাইজেও ভ্যারিয়েশন দেখায়, ইউজুয়ালি নিউক্লিয়াসটা ইরেগুলার হয়ে যায়। তাছাড়া যে ক্রোমাটিনটা থাকে নিউক্লিয়াসের, ওই ক্রোমাটিনটা কোর্সলি ক্লাম থাকে, মানে ক্লাম ক্রোমাটিন থাকে। আর এই ক্রোমাটিনটা অলওয়েজ নিউক্লিয়ার মেমব্রেনের চারিদিকে মানে কাছাকাছি চলে যায়। আর নিউক্লিয়াসটা ইউজুয়ালি হাইপার ক্রোমাটিক হয়ে যায়, আর নিউক্লিয়াইটা অনেক লার্জ হয়ে যায়। নিউক্লিয়াসটা হবে হাইপার ক্রোমাটিক আর নিউক্লিয়াইটা অনেক লার্জ। ঠিক আছে, এবার মাইটোসিস। মাইটোসিস হলে আমরা বুঝবো যে সেলটা র্যাপিডলি গ্রো করতেছে, মানে র্যাপিডলি গ্রো যে কোনো সেলেই মাইটোসিস থাকে। তো মাইটোসিস ইউজুয়ালি সব থেকে বেশি দেখা যায় এপিথেলিয়াল লাইনিংয়ে এবং হাইপারপ্লাসিয়া যেই সব সেলে হয়ে থাকে। হাইপারপ্লাসিয়াতে বেশি মাইটোসিস থাকে এপিথেলিয়াল লাইনিং অফ দি গাট। আমাদের গাটের এপিথেলিয়াল লাইন কিন্তু শেডিং হতেই থাকে, তো এই ক্ষেত্রেও আমাদের মাইটোসিস অনেক বেশি হয়। তো অ্যানাপ্লাসিয়া, আমি বললাম অ্যানাপ্লাসিয়া কিন্তু হলমার্ক অফ ম্যালিগন্যান্ট সেল। তো ম্যালিগন্যান্ট সেলের অ্যানাপ্লাসিয়ার ক্ষেত্রে অলওয়েজ আমরা এটিপিক্যাল বা বিজার মাইটোটিক ফিগার পাবো, অলওয়েজ এটিপিক্যাল। এক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল মাইটোসিস পাবো নর্মালি, বাট এখানে কিন্তু এটিপিক্যাল থাকে ম্যালিগনেন্সিতে মাইটোটিক ফিগার। এছাড়া যে স্পিন্ডল থাকে ওইগুলো ট্রাইপোলার, কোয়াড্রিপোলার বা মাল্টিপোলার হয়ে থাকে, বা লস অফ পোলারিটি, মানে সেলটার যে অরিয়েন্টেশন বা ডিসঅর্গানাইজেশন, মানে যেই অর্গানাইজেশন ওটা ডিসঅর্গানাইজেশন হয়ে যায়, মানে অরিয়েন্টেশনটা আসলে লস হয়ে যায়। বা আসে আদার চেঞ্জে কি হয়, ইউজুয়ালি যে স্ট্রোমাটা থাকে না, স্ট্রোমাটা ইউজুয়ালি অনেক কমে যায়, ইনসাফিসিয়েন্ট হয়ে যায়। তো আমরা জানি স্ট্রোমার মধ্যে ইউজুয়ালি ব্লাড ভেসেলস থাকে, তাই না? তো স্ট্রোমা যদি ব্লাড ভেসেল মানে ঠিক মতো না থাকে, ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, তাহলে এখানে ব্লাড ভেসেলসটা ঠিক মতো থাকে না, যার কারণে ব্লাড সাপ্লাইটাও ঠিক মতো হয় না, যার কারণে একটা সেন্ট্রাল এরিয়ায় ইসকেমিক নেক্রোসিস আমরা পাই। ঠিক আছে, র্যাপিডলি গ্রোয়িং ম্যালিগন্যান্ট টিউমারে সেন্ট্রাল এরিয়া আমরা ইসকেমিক নেক্রোসিস পাইতে পারি। তো এখানে একটা ফিগার আসি, এই যে ফিগার এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি সেল দেখা যাচ্ছে, মানে পুরোটা হচ্ছে অ্যানাপ্লাসিয়া, হ্যাফাজার্ড, কোনো একটা নাই। তো এখানে যেই সেলটা দেখতে পাচ্ছি তিনটা মাথা, এটা হচ্ছে একটা ট্রাইপোলার স্পিন্ডল পাচ্ছি। ঠিক আছে, ট্রাইপোলার শেপ, এই যে ট্রাইপোলার স্পিন্ডল। এখানে আমরা দেখেছি যে কোয়াড্রিপোলার, ট্রাইপোলার বা মাল্টিপোলার স্পিন্ডল দেখা যায়। তো এবারে সেই কিছু টিউমার কোনো অর্গান থেকে অ্যারাইজ করলে ওই টিউমার তার নিজস্ব ফাংশন রিটেন করতে পারে, মানে ফাংশনের কোনো লস হয় না। যেমন হচ্ছে বিনাইন নিওপ্লাজম বা ওয়েল ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা অফ দি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যদি কোনো ওয়েল ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা ডেভেলপ করে, ওই কার্সিনোমাগুলো তাদের যে নর্মাল ফাংশন, ওই ফাংশনগুলো আসলে তারা রিটেন করতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যদি কোনো ওয়েল ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা ডেভেলপ করে, ওগুলো তো হচ্ছে নির্দিষ্ট কিছু হরমোন রিলিজ করবে, যেই হরমোন নর্মালি ওই অর্গানটাই রিলিজ করতো, বাট ক্যান্সার হওয়ার পরেও ওই মানে ম্যাসটাও বা ওই নিওপ্লাসিয়াটাও ওই হরমোনই রিলিজ করতেছে, যেই হরমোনটা আসলে ব্লাডে আসার পরে ওটা সহজে ডিটেক্ট করা যায়। এক্সাম্পল কি, ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা আসলে কেরাটিন রিলিজ করতে পারে। এছাড়াও ওয়েল ডিফারেন্সিয়েটেড হেপাটোসেলুলার কার্সিনোমা বাইল রিলিজ করতে পারে। এছাড়া কিছু টিউমারের জন্য ফিটাল প্রোটিনও বেড়ে যাইতে পারে, আবার কিছু টিউমার কিছু প্রোটিন রিলিজ করতে পারে, মেনলি হরমোন, যেই হরমোনগুলো ওই অর্গান স্পেসিফিক না। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এক্সাম্পল দিই, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা মানে লাংসের ক্যান্সার। তো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হলে আমাদের ব্লাডে কর্টিকোট্রপিন, প্যারাথাইরয়েড লাইক হরমোন, ইনসুলিন, গ্লুকাগন এর পরিমাণ অনেক বেড়ে যায়। এটাকে বলা হয় প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। মানে এইখানে বললাম যে যেখানে ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকে বা বিনাইন নিওপ্লাজম থাকে, ওইখানে কিন্তু ওই অর্গান স্পেসিফিক হরমোনই রিলিজ হয়। বাট আদার ক্ষেত্রে যেমন ব্রঙ্কোজেনিক কার্সিনোমা কিন্তু ওয়েল ডিফারেন্সিয়েটেড না, এই ক্ষেত্রে তারা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম করতে পারে, মানে যেই অর্গান ওই অর্গানের ক্যান্সারের জন্য অন্য অর্গান থেকে অন্য হরমোন সিক্রেশন বেড়ে যাচ্ছে, যার কারণে কিছু সাইন সিমটম হচ্ছে, এটাই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। তো ব্রঙ্কোজেনিক কার্সিনোমায় কি কি হরমোন রিলিজ হয় কিভাবে মনে রাখতে পারি? প্রথমে প্রথমে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস।
আচ্ছা, হাইপোথ্যালামাসের যে অ্যান্টেরিয়র যেই পার্ট আছে, অ্যান্টেরিয়র পার্ট থেকে অ্যাকচুয়ালি অ্যাড্রেনোকর্টিকোট্রপিন বা এসিটিএইচ রিলিজ হয়, যেটাকে কর্টিকোট্রপিন বলছে। মনে রাখবো হচ্ছে উপর থেকে নিচে, প্রথমে হচ্ছে পিটুইটারি, তারপরে প্যারাথাইরয়েড মানে প্যারাথাইরয়েড হরমোন, তারপর প্যানক্রিয়াস থেকে ইনসুলিন গ্লুকাগন, এইভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। তো ইউজুয়ালি B9 টিউমার হচ্ছে অলমোস্ট ওয়েল ডিফারেন্সিয়েটেড, নর্মালি ওয়েল ডিফারেন্সিয়েটেড হয়ে থাকে, এদের নর্মাল সেল অফ অরিজিন রিজেম্বল থাকে। যাই হোক, এখানে কিছু নেই। তো একটা ফিগার দেখতে পাচ্ছি, এই ফিগারে আসলে র্যাবডোমায়োসার্কোমা, ঠিক আছে, র্যাবডোমায়োসার্কোমা। তো এটা প্লিওমরফিক, মানে দেখা যাচ্ছে সেলের কোনো স্ট্রাকচার ঠিক নেই। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি একটি টিউমার জায়ান্ট সেল, ঠিক আছে। একটাই নিউক্লিয়াস, অনেক বড় সাইজে, ঠিক আছে। এটা হচ্ছে টিউমার জায়ান্ট সেল, অথবা যে অনেকগুলো নিউক্লিয়াস আছে, যে এইখানেও একটা নিউক্লিয়াস। আর ইউজুয়ালি প্লিওমরফিজম দেখা যাচ্ছে এই যে এইখানে কিন্তু সেল সাইটোপ্লাজম নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিওগুলা অনেক বেশি হয়েছে। তো এবার আসে মেটাপ্লাসিয়া ডিসপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া জানি, মেটাপ্লাসিয়া হচ্ছে একটা সেল আর একটা সেলে ট্রান্সফর্ম হচ্ছে, ঠিক আছে। তো অপরদিকে ডিসপ্লাসিয়া কি? মেটাপ্লাসিয়া আমি এর আগের যে ভিডিও আমার অ্যাডাপ্টেশন, ওইখানে খুব সুন্দরভাবে আলোচনা করেছি। এইখানে তেমন নয়, ওখানে আসলে মেন। তো ডিসপ্লাসিয়ায় চলে আসি। ডিসপ্লাসিয়া কাকে বলে? ডিসপ্লাসিয়া হচ্ছে ডিসঅর্ডার অফ গ্রোথ হুইচ ইনকাউন্টার প্রিন্সিপালি ইন এপিথেলিয়াম, মানে ডিসপ্লাসিয়া আসলে এপিথেলিয়ামে হয়ে থাকে, ঠিক আছে। তো এটা ক্যারেক্টারাইজ করা যায় লস অফ ইউনিফর্মিটি অফ ইন্ডিভিজুয়াল সেল, লস ইন দেয়ার আর্কিটেকচারাল অরিয়েন্টেশন। মানে ইউজুয়ালি ইন্ডিভিজুয়াল সেলের যদি লস অফ ইউনিফর্মিটি হয়, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে আর্কিটেকচার অরিয়েন্টেশন, ওটাও কিন্তু লস হয়ে যাবে। তো ইউজুয়ালি ডিসপ্লাসিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্স কি? এরা অনেক প্লিওমরফিজম শো করে, এদের নিউক্লিয়াসটা অনেক লার্জ এবং হাইপারক্রোমাটিক থাকে, এবং এদেরও ইউজুয়ালি সাইটোপ্লাজম নিউক্লিয়াস রেশিও অল্টার্ড হয়ে যায়, এবং এইখানে ইউজুয়ালি হাইপারক্রোমাটিক নিউক্লিয়াই আগে বললাম। এছাড়াও মাইটোটিক ফিগার অনেক বেশি দেখা যায়, ঠিক আছে। মাইটোটিক ফিগার ইউজুয়ালি দেখা যায়। তো এই ডিসপ্লাসিয়া জিনিসটা আসলে ফুল থিকনেসকেই ইনভলভ করতে পারে। তো এখানে একটা সুন্দর কথা বলছে, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া অফ স্কোমাস এপিথেলিয়াম। আমাদের সারফেসে যে স্কোমাস এপিথেলিয়াম, ওই স্কোমাস এপিথেলিয়ামটা নর্মালি এটা হচ্ছে স্কোমাস সেল এইরকম সারফেসে থাকে, তার নিচে এইরকম টল সেল থাকে, আমরা জানি। তো ডিসপ্লাসিয়া যখন হয়, এই টল সেলটা এই পুরোটা এইরকম কভার করতে পারে, কোনো স্কোমাস সেল আর থাকে না, ঠিক আছে। স্কোমাস সেল পুরো গায়েব হয়ে যায়। আর যে মাইটোটিক ফিগার পুরোটা জুলেই থাকে। এই সারফেসে যে এইখানে স্কোমাস সেল থাকার কথা ছিল, ওইখানে এরকম মাইটোটিক ফিগার চলে আসে, ঠিক আছে। এরকম মাইটোটিক ফিগার এসে জমা হয়। এটা হচ্ছে স্কোমাস সেলের ডিসপ্লাসিয়ার একটি সুন্দর এক্সাম্পল। যেখানে বলছে ডিসপ্লাসিয়া অফ দ্য স্কোমাস সেলে যে টল সেল থাকে, ওই টল সেলটা বেজাল লেয়ারে থাকে, মেনলি বেজাল লেয়ার থেকে ইউজুয়ালি ইনটায়ারলি ওই স্কোমাস সেলকে কাভার করে ফেলে। তো এই জন্য ইউজুয়ালি ওই পুরোটা জুলাই, মানে স্কোমাস সেল পুরোটা জুলাই অনেক হাইপারক্রোমাটিক নিউক্লিয়াসও দেখা যায়, অনেক মাইটোটিক ফিগারও ইউজুয়ালি দেখা যায়। এটা যে অল লেভেলসে দেখা যায়, সেল সারফেসেও দেখা যায়। এবার আসে হচ্ছে কার্সিনোমা ইনসিটু। যখন ডিসপ্লাস্টিক চেঞ্জ ফুল থিকনেস অফ এপিথেলিয়ামকে ইউজুয়ালি ইনভলভ করবে, কিন্তু বেসমেন্ট মেমব্রেনটা ইনট্যাক্ট থাকবে, তখন ওটাকে বলা হয় প্রি ইনভেসিভ নিওপ্লাজম। আর এটাকেই বলা হয় কার্সিনোমা ইনসিটু, মানে বেসমেন্ট মেমব্রেন যদি ক্রস না করে, সেটাকে বলা হয় কার্সিনোমা ইনসিটু। ফিগার দেখিয়ে যে এইখানে পুরোটাই ইনভলভ করছে, বাট বেসমেন্ট মেমব্রেনে যে ইনট্যাক্ট, ঠিক আছে, বেসমেন্ট মেমব্রেন ক্রস করতেছে না, এটাকে বলা হয় প্রি ইনভেসিভ কন্ডিশন, এটাকে কার্সিনোমা ইনসিটু বলা হয়। যদি বেসমেন্ট মেমব্রেন ক্রস করে, ওটাকে বলা হয় ইনভেসিভ কার্সিনোমা। এখানে আর একটা ফিগারে যে দেখা যাচ্ছে, ইউজুয়ালি স্কোমাস সেলের যে এখানে যে আমরা হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এবং মাইটোটিক ফিগার দেখা যাচ্ছে সারফেসে যে চলে আসছে নরমালি, ঠিক আছে। এই যে বেসমেন্ট মেমব্রেন যদি ক্রস করে, ওটা হয়ে যায় ইনভেসিভ কার্সিনোমা। আর এই
ডিসপ্লাস্টিক চেঞ্জের কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। এই ডিসপ্লাসিয়া যেখানে হচ্ছে দেখা যাচ্ছে এইখানে ইনভেসিভনেস তৈরি হচ্ছে, তাইলে যেখানে ইনভেশন হচ্ছে তার চারিপাশে ডিসপ্লাসিয়া ইউজুয়ালি দেখা যায়। তো ক্রাইটেরিয়াগুলো দেখে নিই। তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ডিসপ্লাসিয়া, যেটা ডিসপ্লাসিয়া হচ্ছে যেখানে ইনভেসিভ কার্সিনোমা হবে তার ফোকায়ে ইউজুয়ালি হবে। এছাড়াও যদি সিভিয়ার ডিসপ্লাসিয়া থাকে, যেমন যারা সিগারেট স্মোকিং করে বা ব্যারট ইসোফেগাস যাদের আছে, ব্যারট ইসোফেজাইটিসে তাদের সিভিয়ার এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া হয়। সিভিয়ার এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া ক্যান্সারকে অ্যান্টিরেটস করে, মানে বোঝা যায় যে ক্যান্সার হতে পারে। এছাড়াও যাদের ইউজুয়ালি বাওয়েল ব্লোয়েন ক্যান্সার আছে, মানে ফুল ব্লোয়েন ক্যান্সার আছে যেটা মিউটেশনের জন্য হয়েছে, ওইখানে ইউজুয়ালি মাইল্ড ডিসপ্লাসিয়া থাকতে পারে। তো ইউজুয়ালি ডিসপ্লাসিয়া আসলে একটি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের প্রিকারসর, বাট অলওয়েজ ইউজুয়ালি ম্যালিগন্যান্সি হয় না। তো যদি মাইল্ড টু মডারেট ডিসপ্লাসিয়া হয়, যেটা ফুল থিকনেস এপিথেলিয়ামকে ইউজুয়ালি কভার করে না, ওটা যদি আমরা সার্জিক্যাল রিমুভার করে দিই আর কস্টটা আমরা সরাই দিই, তাহলে ওটা কমপ্লিটলি রিভার্সিবল। আর কার্সিনোমা ইন সিটু ফর ইয়ার্স ধরে ইউজুয়ালি নর্মালি থাকতে পারে। আর ডিসপ্লাসিয়া ইউজুয়ালি মেটাপ্লাস্টিক এপিথেলিয়ামে দেখা যায়, কিন্তু সকল মেটাপ্লাস্টিক এপিথেলিয়াম কিন্তু ডিসপ্লাস্টিক না। এবার আসি লোকাল ইনভেশন, ঠিক আছে। ইউজুয়ালি যেসব ম্যালিগন্যান্ট টিউমার আছে ওইগুলো ইনফিল্ট্রেটিভ বা ইনভেসিভ হয়ে থাকে, বাট B9 টিউমারগুলো লোকালাইজ থাকে। তো ইউজুয়ালি যেই সব সেল B9, মানে যেসব নিওপ্লাজম B9 ও চারিদিকে একটা ক্যাপসুল থাকে, ক্যাপসুলকে বলা হয় ফাইব্রাস ক্যাপসুল। তো এই ফাইব্রাস ক্যাপসুলটা আসলে কোন টিউমারে হয়? B9 টিউমারে হয়। কেন হয়? কারণ B9 টিউমার স্লোলি গ্রো করে। যেসব টিউমার স্লোলি গ্রো করে ওই সব টিউমারেই ফাইব্রাস ক্যাপসুল থাকে, ফাইব্রাস টিস্যু ক্যাপসুল থাকে। যেমন আমাদের রেনাল সেলের যেই একটা টিউমার আছে, রেনাল সেল টিউমার যদি ওইটাও কিন্তু ক্যাপসুলেটেড, ঠিক আছে। ওটাই ফলস ক্যাপসুল থাকে, যেটাকে সিডো ক্যাপসুল বলা হয়ে থাকে। ওটা হচ্ছে ইউজুয়ালি কার্সিনোমা হওয়া সত্ত্বেও তার কিন্তু ক্যাপসুল আছে। কেন? কারণ ওটা স্লোলি গ্রো করে। যেসব নিওপ্লাজমি স্লোলি গ্রো করবে তার ইউজুয়ালি ক্যাপসুল আছে। তো ক্যাপসুলটা ইউজুয়ালি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দিয়ে গঠিত, মেনলি ফাইব্রোব্লাস্ট দিয়ে গঠিত, ঠিক আছে। তো এই ফাইব্রোব্লাস্ট কিসের মাধ্যমে ডিপোজিট হয়? মেনলি স্টোমাল সেলের মাধ্যমে ডিপোজিট হয়। তো এর জন্য স্টিমুলেশন দিয়ে থাকে কি প্রেশার ইফেক্ট, ঠিক আছে। একটা B9 টিউমার যখন হয় সেটা প্রেশার ইফেক্ট দিয়ে থাকে। তো প্রেশার ইফেক্ট যখন দেয় তখন ওই সেলে কিছু হাইপোক্সিক ড্যামেজ হয়। হাইপোক্সিক ড্যামেজ হলে তখন ওই স্টোমাল সেলটা ফাইব্রোব্লাস্ট ডিপোজিশনে হেল্প করে, যেই ফাইব্রোব্লাস্টটা আসলে পরে ফাইব্রাস টিস্যুতে কনভার্ট হয়ে ক্যাপসুল ফর্মেশন করে থাকে। তো এই ক্যাপসুলের ডিসঅ্যাডভান্টেজ কি? ক্যাপসুলের কিছু অ্যাডভান্টেজ আছে। ক্যাপসুলের জন্য আসলে B9 নিওপ্লাজমটা পালপেবল, আমরা হাত দিয়ে পালপেবল করতে পারি, এটা মুভেবল এবং সার্জিক্যাল রিমুভ করা যায়, মানে পুরোপুরি এক্সারসাইজ করা যায়, ঠিক আছে। তাছাড়া কিছু এনক্যাপসুলেশন, মানে কিছু B9 টিউমার আছে যেখানে এনক্যাপসুলেশন হয় না, আনক্যাপসুলেটেড। B9 টিউমার হওয়া সত্ত্বেও কেন ক্যাপসুল নাই? এক্সাম্পল হচ্ছে হেমানজিওমা। হেমানজিওমায় কোনো ক্যাপসুল থাকে না, এটা আনক্যাপসুলেটেড। তো হেমানজিওমা আসলে ইউজুয়ালি ট্যাংলেট ব্লাড ভেসেলস দিয়ে তৈরি। ব্লাড ভেসেলসের কার্সিনোমা বা ব্লাড ভেসেলসের যে আমরা পাচ্ছি, যেহেতু এটা কানেকটিভ টিস্যু অরিজিন, তাই না? তো এই ক্ষেত্রে কি হয় যে আমরা যে হেমানজিওমা পাচ্ছি যেটা আনইনক্যাপসুলেটেড, ওটা কিন্তু ইউজুয়ালি যেই সাইটে অরিজিন করে ওই সাইটে ওরা ঢুকে যাইতে পারে। যেমন হচ্ছে আমাদের ডার্মিস অফ দ্য স্কিন অ্যান্ড লিভার, হেমানজিওমা হলে লিভার এবং ডার্মিস অফ দ্য স্কিনে কিন্তু চলে যাইতে পারে, ঠিক আছে। ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার পোরলি ডিমার্কেটেড। এটা হচ্ছে ইউজুয়ালি নর্মাল টিস্যু থেকে আলাদা করা যায় না, ঠিক আছে। এবার আসি হচ্ছে যে এদের কিন্তু কোনো ক্যাপসুল থাকে না ম্যালিগন্যান্ট টিউমারের, বাট আমি বলেছি স্লোইলি এক্সপ্যান্ডিং ম্যালিগন্যান্ট টিউমারের কিন্তু ফাইব্রাস ক্যাপসুল থাকে, এটাকে সিডো ক্যাপসুল বলা হয়। তো সিডো এখানে আমি বলেছি আনক্যাপসুলেটেড হেমানজিওমা, আর একটা এক্সাম্পল লিওমায়ো সার্কোমা। লিওমায়ো সার্কোমা একটা আনক্যাপসুলেটেড। তো ইউজুয়ালি যে সিডো ক্যাপসুলটা হয়, সিডো ক্যাপসুলটা আসলে কিভাবে ফর্মেশন হয়?
সিউডো ক্যাপসুলটা আসলে কিছু র অফ সেল দিয়ে তৈরি হয়, যেগুলো ইউজুয়ালি সারাউন্ডিং স্ট্রাকচারকে পেনেট্রেট করে, ক্রেভ লাইকের মতো, কাঁকড়ার মতো সিউডো ক্যাপসুলের স্ট্রাকচার। ঠিক আছে, স্মল সেল হয় যেটাকে আশেপাশের স্ট্রাকচারকে পেনেট্রেট করবে। তো এবার হচ্ছে মেটাস্টেসিস। তো মেটাস্টেসিস আসলে মেনলি এক জায়গা থেকে আরেক জায়গায় এই ক্যান্সার সেলটা ইউজুয়ালি চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে অনেকভাবে হতে পারে, যেমন হচ্ছে আমাদের কোলন ইউটেরাসে পেনেট্রেটেডের মাধ্যমে যেতে পারে, এছাড়া আমাদের স্কিন থেকে ফাঙ্গেট করেও যাইতে পারে। ঠিক আছে, ফিগারটা দেখি, এটা হচ্ছে একটি ক্যাপসুলেটেড ফাইব্রো অ্যাডেনোমা অফ দি ফিমেল ব্রেস্ট। তো যেহেতু এটা ক্যাপসুলেটেড, এটা সহজেই পালপেবল এবং এটা কিন্তু সহজেই মুভেবল। ঠিক আছে, এবং এটা সহজেই ডিমার্কেটেড, যে সারাউন্ডিং টিস্যু থেকে আলাদা বোঝা যাচ্ছে। অপরদিকে এটা কিন্তু আবার ডাকটাল কার্সিনোমা অফ দি ব্রেস্ট। এই ডাকটাল কার্সিনোমা কিন্তু আবার ক্যাপসুলেটেড না, এই জন্যে এটা হচ্ছে স্টোনি হার্ড অন পালপেশন। আমরা পালপেশনে অনেক শক্ত পাই। তো ইউজুয়ালি অনেক ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে টিউমার যখন সার্জিক্যালি রিমুভ করা হয়, তো টিউমার যতই ওয়েল মানে সার্কামস্ক্রাইবড হোক না কেন, এটাতে হচ্ছে ওয়েল সার্কামস্ক্রাইব। তো সার্জিক্যাল রিমুভ করার জন্য শুধু এটুকু না, এর আশেপাশে যত স্ট্রাকচার কাছাকাছি ওটা সহ রিমুভ করা হয়, যাতে মানে একজন সার্জন শিওর হয় যে ওটা আসলে আশেপাশে ছড়ায় নাই। এবার সে কার্সিনোমা ইনসিটু আমাদের স্কিন এবং ব্রেস্ট ইউজুয়ালি বেশি হয়, এছাড়াও ইউটেরাইন সার্ভিক্সে বেশি হয়ে থাকে। এবার সে মেটাস্ট্যাসিস। তো মেটাস্ট্যাসিস ইউজুয়ালি বলা যায় স্প্রেড অফ এ টিউমার টু এ সাইট দ্যাট আর ফিজিক্যালি ডিসকন্টিনিউয়াস উইথ দ্য প্রাইমারি টিউমার। ঠিক আছে, তো B9 টিউমার কখনো মেটাস্টাসাইজড হয় না, অলওয়েজ ম্যালিগন্যান্ট টিউমার হয়। তো মেটাস্টাসাইজড ইউজুয়ালি তিনটা রুটে হয়ে থাকে, একটা হচ্ছে ব্লাড ভেসেলস লিম্ফেটিক্স, আর একটা হচ্ছে বডি ক্যাভিটির মধ্যে। তো এছাড়াও কিছু ইনফ্রিকুয়েন্ট ম্যালিগন্যান্ট টিউমার আছে যেগুলো আসলে মেটাস্টাসাইড হয় না, এক্সাম্পল হচ্ছে জাইল সেল টিউমার অফ দি সিএনএস বা গ্লিওমা। আমি বলেছি গ্লিওমা হচ্ছে একটি লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, এটা আসলে ইনভেসিভ বাট মেটাস্টাসাইজড হয় না। ঠিক আছে, এছাড়াও আমাদের যে বেজাল সেল কার্সিনোমা আছে স্কিনে, ওটা মেটাস্টাসাইজড হয় না, কারণ এগুলো আসলে যখন ডেভেলপমেন্ট শুরু হয়, যখন টিউমারটা শুরু হয়, তখন ওগুলো ইনভেট থাকে, বাট পরবর্তীতে ওইগুলো আর মেটাস্টাসাইজ ইউজুয়ালি করে না। তো মেটাস্টাসাইজের আসলে কোনো নির্দিষ্ট কিছু নাই, জাস্ট লার্জ সেলও মেটাস্টাসাইজ করতে পারে, ওয়েল স্মল ডিফারেন্সিয়েটেড সেল সলিড গ্রোয়িংও মেটাস্টাসাইজ করতে পারে, আবার র্যাপিড গ্রোয়িং লার্জ ডিশনও করতে পারে। এটা আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না, এমনি দেখানো। তো ইউজুয়ালি অ্যাপ্রক্সিমেটলি 30% সলিড টিউমার যেগুলো নতুনভাবে ফর্মেশন হয়েছে, ওইগুলোর মধ্যে 30%ই আসলে মেটাস্টাসাইজড হয়, মানে নিউলি ফর্ম সলিড টিউমারের 30%ই মেটাস্টাসাইজড হয়, এক্সক্লুডিং স্কিন ক্যান্সার আদার দেন মেলানোমা। তো মেলানোমাটা আমি জানি লোকালি ইনভেসিভ টিউমার, মানে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, বাট এটা মেটাস্টাসাইজড হয় না, এটা জানি। বাট এখানে বলেছে এক্সক্লুডিং স্কিন টিউমার আদার দেন মেলানোমা, মানে এখানে বোঝাচ্ছে স্কিন ক্যান্সার গুলো একটাও মেটাস্টাসাইজড হয় না, শুধু মেলানোমা মেটাস্টাসাইজড হয়। আমি এটা বুঝতে পারি নাই, হয়তো আমি যতদূর জানি মেলানোমা একটি লোকালি ম্যালিগন্যান্ট, ওটা মেটাস্টাসাইজ হয় না। বাট এই লাইনটার মাধ্যমে আমার পুরোপুরি উল্টা দেখতে পাচ্ছে, যে মেলানোমা মেটাস্টাসাইজড হয়, মেলানোমা ছাড়া আদার স্কিন ক্যান্সার মেটাস্টাসাইজ হয় না। তো এই মেটাস্টাসাইজের একটি গ্রেট বেনিফিটস আছে। বেনিফিটস হচ্ছে কেউ যদি মেটাস্টাসাইজ তার হয়, তার ওই মেটাস্টাসাইজ যদি প্রিভেন্ট করা হয়, তাহলে ওই ক্যান্সারটা আর গ্রো করতে পারবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের লিউকেমিয়া, লিম্ফোমা পিওরলি ব্লাড ক্যান্সার যেগুলো, ওগুলো পিওরলি ম্যালিগন্যান্ট, কারণ মেটাস্টাসাইজ হচ্ছে, আগে এটা আলোচনা করেছি।
তো এখানে দেখতে পাচ্ছি লিম্ফ নোডস, ঠিক আছে, লিম্ফ নোডস। আচ্ছা ফিগার পরে বলি। তো পাথওয়ে অফ রিসপেক্ট কিভাবে মেটাস্টেসাইজড হয়, তিনটা পাথওয়েতে হয়: ডাইরেক্ট শেডিং অফ বডি ক্যাভিটিস অর সারফেস, লিম্ফ্যাটিক স্পেট, হেমাটোজেনাস স্পেট। আরেকটা আছে আয়াট্রোজেনিক স্পেট। আয়াট্রোজেনিক স্পেট মানে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, দেখা যাচ্ছে টিউমার, একজন সার্জন টিউমারকে রিমুভ করতেছে বা বায়োপসি করতেছে, তখন ওই নিডলের মাধ্যমে অন্য এক জায়গায় ওটা চলে যাচ্ছে। তো এই জন্য টেস্টিকুলার ম্যাসের কখনো বায়োপসি করা হয় না, ঠিক আছে, আয়াট্রোজেনিক স্পেট প্রিভেন্ট করার জন্য। তো শেডিং অফ দি বডি ক্যাভিটি, ডাইরেক্ট শেডিং অফ দি বডি ক্যাভিটি ইউজুয়ালি বডির যে ন্যাচারাল ওপেন ফিল্ড আছে ওইখানে হয়ে থাকে, যেখানে কোনো ফিজিক্যাল ব্যারিয়ার নাই। এক্সাম্পল হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি, মোস্ট কমন। এছাড়াও প্রুলার, পেরিকার্ডিয়াল, সাবঅ্যারাকানয়েড জয়েন্ট স্পেসে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে সবথেকে কমন হচ্ছে ওভারি। ইউজুয়ালি আমাদের যখন কোনো স্টমাক বা কোলনিক কোনো টিউমার হয়, ওটা ট্রান্সপেরিটোনিয়ালি আসলে ওভারিতে চলে আসতে পারে, ওটাকে ক্রুকেনবার্গ টিউমার বলা হয়ে থাকে। তো এই ওভারিতে যেই মানে ডাইরেক্ট শেডিং এর মাধ্যমে ওভারিতে যেই টিউমারটা হচ্ছে, ওটা অলওয়েজ ক্যান্সারাস গ্লেজের মাধ্যমে কোটেড থাকে, ঠিক আছে, হেভি ক্যান্সারাস গ্লেজ। এখানে আরেকটা কথা আছে, সিউডোমিক্সোমা পেরিটোনি। সিউডোমিক্সোমা পেরিটোনি কি, যদি আমাদের কোনো অ্যাপেন্ডিকুলার কার্সিনোমা বা কোনো ওভারিয়ান কার্সিনোমা হয়ে থাকে, তাহলে অ্যাপেন্ডিকুলার কার্সিনোমা বা ওভারিয়ান কার্সিনোমা যদি মিউকাস সিক্রেশন করে বেশি, মানে ইজিভাবে বলতে গেলে আমাদের অ্যাপেন্ডিকুলার বা আমাদের যে ওভারিয়ান কার্সিনোমা, ওগুলো যদি মিউকাস সিক্রেটিং কার্সিনোমা হয়, তাহলে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটিতে অনেক জিলাটিনিয়াস নিওপ্লাস্টিক সেল দেখা যায় বা নিওপ্লাস্টিক ম্যাস দেখা যায়। ওই কন্ডিশনকে বলা হয় সিউডোমিক্সোমা পেরিটোনি। এবার আসে লিম্ফ্যাটিক স্প্রেড। লিম্ফ্যাটিক স্প্রেড আসলে কার্সিনোমার জন্য কমন, বাট সার্কোমাও এই দিক দিয়ে পাস করতে পারে। তো লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন মানে লিম্ফ্যাটিক স্প্রেডের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, ইউজুয়ালি যখন একটা টিউমার গ্রো করে, ওই টিউমারের কিন্তু নিজস্ব লিম্ফ্যাটিক্স থাকে না, ঠিক আছে। ওই টিউমারটা তার আশেপাশের যে লিম্ফ্যাটিক্স মানে টিউমারের আশেপাশে যে লিম্ফ্যাটিক্সগুলো মার্জিন বরাবর গেছে, ওদের মাধ্যমে আসলে মেটাস্টেসাইজড করে। তো কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে ব্রেস্ট, ফিমেল ব্রেস্টের আপার আউটার কোয়াড্রেটে যদি কোনো টিউমার থাকে, ওগুলো এক্সিলারি লিম্ফ নোডসে মেটাস্টেসাইজড হয়। এছাড়া ইনার কোয়াড্রেটে যদি থাকে, ওইগুলা ইন্টারনাল মেমারি আর্টারি বরাবর যেসব নোডস থাকে ওইখানে মেটাস্টেসাইজড হয়। এছাড়াও ইনফ্রাক্লাভিকুলার এবং সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডসে মেটাস্টেসাইজড হতে পারে। এবার সে লাংসের কার্সিনোমা কোথায় কোথায় মেটাস্টেসিস হয় লিম্ফ্যাটিক্সের মাধ্যমে, মেনলি লাংসের যেসব কার্সিনোমা মেজর রেসপিরেটরি প্যাসেজে হয়, ওইগুলো পেরিহাইরাল, ট্র্যাকিওব্রঙ্কিয়াল অ্যান্ড মিডিস্টার্নাল নোডে স্প্রেড হয়। মানে লাংস থেকে দুই জায়গা যাইতে পারে, একটা হচ্ছে পেরিহাইলার ট্র্যাকিওব্রঙ্কিয়াল নোডস আর মিডিস্টার্নাল নোডস। তো এই স্প্রেডটা আসলে কোনো লোকাল লিম্ফ নোডসকে এফেক্ট নাও করতে পারে। দেখা যাচ্ছে টিউমারটা যখন স্প্রেড করতেছে, তার সারাউন্ডিং লোকাল লিম্ফ নোডসে ইম্প্যাক্ট না করে পরবর্তীতে যে লিম্ফ নোডসটা আছে ওইখানে এফেক্ট করতেছে। তো এই যে বাইপাস যে করতেছে একটা লিম্ফ নোডসকে, ওই কন্ডিশনকে বলা হয় স্কিপ মেটাস্টেসিস, ঠিক আছে, মানে একটা লিম্ফ নোডসকে ইনভলভ করতেছে না। তো স্কিপ মেটাস্টেসিসটা কেন হয়, দুইটা কারণে হয়। একটা হচ্ছে ভেনাস লিম্ফ্যাটিক অ্যানাস্টোমোসিসের জন্য, একটা হচ্ছে যদি আমাদের কোনো লিম্ফ্যাটিক চ্যানেলের কোনো রেডিয়েশন বা ইনফ্লামেশনের জন্য কোনো অবলিটারেশন হয়ে থাকে। তো ইউজুয়ালি এবার আসে সেন্টিনাইল লিম্ফ নোডস, ঠিক আছে। সেন্টিনাইল লিম্ফ নোডস মানে এক জায়গায় মেটাস্টেসিস হচ্ছে, মেটাস্টেসিসের মাধ্যমে লিম্ফ্যাটিক স্প্রেডের মাধ্যমে, মানে ধরলাম ব্রেস্টে মেটাস্টেসিস হলো, তাই না, তো ব্রেস্টের থেকে ওই টিউমারটা প্রথম যেই লিম্ফ নোডসে যাবে, ওই লিম্ফ নোডসকেই বলা হয় সেন্টিনাইল লিম্ফ নোডস, ঠিক আছে। মানে একটা লিম্ফ্যাটিক বেসিনের প্রথম যেই লিম্ফ নোডসটা ওই টিউমারকে অ্যাকসেপ্ট করবে, ওটাকেই বলা হয় সেন্টিনাইল লিম্ফ নোডস। ডেফিনেশনটা দেখি, এ সেন্টিনাইল লিম্ফ নোডস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফার্স্ট নোড in a regional lymphatic basin which receive lymph flow from the primary tumor. টিউমার মানে সেন্টিনেল টিউমারের ইম্পর্টেন্স কি, সেন্টিনেল টিউমারের ইম্পর্টেন্স হচ্ছে এটা সেন্টিনেল নোড ম্যাপিং এ অনেক হেল্প করে। তো সেন্টিনেল নোড ম্যাপিংটা কি, আসলে যখন কোনো টিউমারের এক্সিশন করা হয়, তখন ওই টিউমারের এক্সিশনের সময় কিছু রেডিও লেভেল ট্রেসার বা
কালার ডাই দেওয়া হয় ফ্রোজেন সেকশনের আগে, তখন দেখা যায় ওই ডাইটা ওই সেন্টিনেল নোডে গিয়েছে কিনা। যদি সেন্টিনেল নোডে যায় তাহলে ওই নোডটাও কেটে ফেলা হয়, ঠিক আছে। তো সেন্টিনেল লিম্ফ হচ্ছে আমাদের মেলানোমা, কোলন ক্যান্সার এবং আদার টিউমারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো এই লিম্ফ নোডস আসলে কোনো ক্যান্সার হলে ইনলার্জ হইতে পারে। তো ক্যান্সার হলে যে মেটাস্টেসাইসের জন্য এই লিম্ফ নোডসটা এনলার্জ হচ্ছে তা না, অনেক সময় রিঅ্যাক্টিভ হাইপারপ্লাসিয়াও হতে পারে লিম্ফ নোডসে। এবার হেমাটোজেনাস রুট আসলে কমন রুট ফর সার্কোমা, বাট কার্সিনোমা ওই দিক দিয়ে ছড়াইতে পারে। তো আর্টারি থেকে খুবই কম ছড়ায় হেমাটোজেনাস রুটে, কারণ আর্টারির ওয়ালটা অনেক ঠিক থাকে, ঠিক আছে। তাছাড়াও ঠিক থাকলেও কোনো কোনো টিউমার আর্টারি দিয়ে ছড়াইতে পারে, যেমন পালমোনারি ক্যাপিলারি বা পালমোনারি আর্টারিওভেনাস শান্ট বা পালমোনারি কোনো টিউমার যদি মেটাস্টেসাইজড হয়ে যায় তাহলে ওইটা এমবোলিজম হয়ে আমাদের ব্লাড ভেসেলসের সিস্টেমিক সার্কুলেশনে আর্টারির মাধ্যমে চলে আসতে পারে। মানে আমাদের আর্টারিয়াল স্প্রেড হয় তিনটা কন্ডিশনে। আর্টারিয়াল স্প্রেড সেটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারির মাধ্যমে যদি কোনো টিউমার পাস করে তাহলে, বা পালমোনারি আর্টারিওভেনাস শান্টের মাধ্যমে, অথবা পালমোনারি মেটাস্টেসিস মানে লাংস থেকেই কোনো টিউমার এমবোলাই হয়ে চলে আসতেছে। এবার সে ভেনাস ড্রেনেজ, যেখানে ব্লাড ভেনের মানে ভেন ড্রেন করে যেই ফ্লো বরাবর, মানে ব্লাড ভেনের মধ্যে যেই ফ্লো বরাবর যায় ওই ফ্লো বরাবরই আসলে ভেনাস মেটাস্টেসিস হয়ে থাকে। তো ভেন থেকে তো ইউজুয়ালি মেটাস্টেসিস হচ্ছে, তো ভেন থেকে মেটাস্টেসিস হতে হতে এই যেই টিউমারটা কোথায় আসলে হবে, ঠিক আছে, দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা ভেন। তো ভেন থেকে এরকম মেটাস্টেসিস হচ্ছে হতে হতে এটা কোথায় যাবে, প্রথম যে ইউজুয়ালি যেই ক্যাপিলারি বেড থাকে ওই ক্যাপিলারি বেডে গিয়ে ওইটা মেটাস্টেসাইজ হয়, মানে ওইখানেই সে ডিপোজিট হয়ে ওইখানেই টিউমারটা স্প্রেড করে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি ইউজুয়ালি ভেনাস ফ্লো হয়, যেখানে ফার্স্ট ক্যাপিলারি বেডটা পাই ভেনের মাধ্যমে ওইখানে ওই টিউমারটা মেটাস্টেসাইজ হয়ে যায়। তো এই ক্ষেত্রে কমন সাইট হচ্ছে লিভার এবং লাংস। কেন? কারণ যত পোর্টাল এরিয়া আছে ওই পোর্টাল এরিয়া হচ্ছে আমাদের লিভারে যে ব্লাড ড্রেন করা, যত সিস্টেমিক মানে ভেনা ক্যাভাল যে ব্লাড আছে ওইটা আমাদের লাংসে চলে যাচ্ছে। এছাড়াও যদি ভার্টিব্রাল কলামের কাছাকাছি কোনো টিউমার অ্যারাইজ করে ওই টিউমারগুলো প্যারাভার্টিব্রাল প্লেক্সাসের মাধ্যমে দুই জায়গায় হতে পারে, ঠিক আছে। মেটাস্টেসিস একটা হচ্ছে থাইরয়েডে, একটা প্রোস্টেট, দুইটা আমাদের এক্সিস বরাবর। প্রোস্টেটও একদম আমাদের মানে লম্ব দেহের যে এক্সিস ওই বরাবর, আর থাইরয়েডে ওই লম্ব বরাবর এক্সিস বরাবর, এইভাবে মনে রাখতে পারি। এছাড়া আরেকটা ভাবে মেটাস্টেসিস হতে পারে সেটা হচ্ছে স্নেক লাইক ফ্যাশন। তো স্নেক লাইক ফ্যাশনে আসলে আমাদের কিডনির যে রেনাল টিউবুলার যেই কার্সিনোমা আছে রেনাল সেল কার্সিনোমা, ওই রেনাল সেল কার্সিনোমা হতে পারে। কিভাবে হয়? রেনাল সেল কার্সিনোমা প্রথমে রেনাল ভেনকে ইনভেট করে, দেন রেনাল ভেন থেকে ইনভেট করে আবার বের হয়ে স্নেকের মতো ওটা ইনফিরিয়র ভেনা ক্যাভায় যায়, দিয়ে ওটা রাইট সাইড অফ দ্য হার্টে চলে যায়। তো এটা হচ্ছে স্নেক লাইক ফ্যাশন ইউজুয়ালি যায়। এবার আসে হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটোসেলুলার কার্সিনোমা আমাদের পোর্টাল এবং হেপাটিক রেডিকালসে ইনভেট করতে পারে। তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে ভেনাস বা আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম পাথওয়ে এগুলোর মাধ্যমে একটা সিস্টেম মেনটেন করে মেটাস্টেসাইজ হচ্ছে, বাট কিছু কিছু ক্যান্সার এই সিস্টেমগুলো মেনটেন করে মেটাস্টেসাইজ হতে পারে না, মানে অন্য সিস্টেমে তারা মেটাস্টেসাইজ করে, এটা আসলে এক্সপ্লেন করা সম্ভব হয় না। যেমন ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট কার্সিনোমা অলওয়েজ বোনসে মেটাস্টেসাইজ হয়। কিভাবে হয় বলা যায় না। ব্রঙ্কোজেনিক কার্সিনোমাটা দুই জায়গা হতে পারে মেটাস্টেসাইজ, একটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর ব্রেনে, ঠিক আছে। মানে আমাদের লাংস থেকে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে নিচে একবার যাচ্ছে, উপরে একবার যাচ্ছে, ব্রেনে চলে যাচ্ছে। অপরদিকে নিউরোব্লাস্টোমা আমাদের লিভারে আসতেছে, বোনে আসতেছে। অপরদিকে দুইটা অর্গানে কখনো মেটাস্টেসিস হয় না, সেকেন্ডারি ডিপোজিট হয় না। কোন কোন অর্গানে হয় না? স্কেলেটাল মাসল আর স্প্লিনে কখনো মেটাস্টেসিস হয় না। তো ফিগারগুলো দেখি, অনেকগুলো ফিগার জমা হলো। সেটা হচ্ছে এটা লিম্ফেটিক স্প্রেড, হ্যাঁ এটা হচ্ছে একটি লিম্ফ নোডস, এই মেনলি অ্যাক্সিলারি লিম্ফ নোডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি ডিপোজিট, ঠিক আছে। আর এখানে যে অবলিটার মানে দেখতে পাচ্ছে যে লিম্ফ নোডসটা তার নর্মাল স্ট্রাকচারে আর নাই, ব্রেস্ট থেকে এখানে চলে আসছে। অপরদিকে যে
কোলন কার্সিনোমা, এইখানে যে কার্সিনোমা ইনভাইট করছে অ্যাডিপোস টিস্যুকে, যে অ্যাডিপোস টিস্যুকে পুরো ইনভাইট করে ফেলছে। এই ফিগারটা আসলে আমি আইডিয়া করেছি, বুঝতে পারি না। এই যেটা হচ্ছে আমাদের লিভার, যেটা পোর্টার সার্কুলেশনের জন্য ভেনাস ব্লাডটা মেটাস্টাসাইজ করছে যে এখানে, ঠিক আছে। দেখা যাচ্ছে অবস্থা খুবই খারাপ। B9 আর ম্যালিগন্যান্ট টিউমারের ডিফারেন্স। তো B9 আর ম্যালিগন্যান্ট টিউমারের ডিফারেন্স কি? B9 টিউমার ওয়েল ডিফারেন্সিয়েটেড, ম্যালিগন্যান্ট ল্যাক অফ ডিফারেন্সিয়েশন। আর ইউজুয়ালি এখানে স্ট্রাকচারগুলো টিপিক্যাল থাকে, নর্মাল সেলের মতো এখানে টিপিক্যাল থাকে। রেট অফ গ্লো B9 এ স্লো বাট প্রোগ্রেসিভ, আর ম্যালিগন্যান্টে অনেক র্যাপিড। আর মাইটোটিক ফিগার ম্যালিগন্যান্টে অনেক দেখা যায় বাট অ্যাবনর্মাল, আর B9 এ ইউজুয়ালি দেখা যায় না, যদিও দেখা যায় সেটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। লোকাল ইনভ্যাসিভ B9 সেল, এই তিনটা কথা হচ্ছে বলতেই হবে। কোহেক্সিভ এক্সপেন্সাইল ওয়েল ডিমার্কেটেড ম্যাস, তার মানে B9 টিউমার হচ্ছে কোহেক্সিভ এক্সপেন্সাইল ওয়েল ডিমার্কেটেড ম্যাস, যেটা কখনো ইনভেট করে না। ম্যালিগন্যান্ট টিউমার ইউজুয়ালি ইনভেট করে। মেটাস্টাসিস হচ্ছে B9 টিউমার করে না, আর ম্যালিগন্যান্ট টিউমার করে। ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্টাসিস করে। তো আমার প্রথম পার্ট, যেটা আমি প্রথম 10 পেজ বললাম, অনেক বড় টপিক। তো আমার হচ্ছে নিওপ্লাজমের যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, আমি বেসিকটা আমি বলে ফেলছি, ঠিক আছে। এখন আমার এই হাবিজাবি অনেক কথা আছে, পরের ভিডিওতে আমি 10 পেজ করে দিতে থাকবো। ধন্যবাদ।